আমি ওই যে কেন হবে মিটিং না করে ভাবছে? আসছিলাম যে একটু দেরি হইতে পারে আসলে 6:30টার স্যার আমি মধ্যে। বলছি ওদের, হ্যাঁ, স্যার আমি আমার বলে একটা দিয়েছি স্যার মিটিং একটু ছিল, লেট হবে। মিটিং থেকে তাড়াতাড়ি চলে আসছে। এখান থেকে চারুকলায় গিয়েছি, চারুকলা থেকে মিটিং করে তাড়াতাড়ি আসলাম। ঠিক আছে, অসুবিধা নেই। একটু লেট হলেও তেমন কোনো প্রবলেম নাই, তবে এটা সম্ভবত 8টা পর্যন্ত কন্টিনিউ করবো। আমরা কি কম্পিউটার মেমোরি শেষ করেছিলাম লাস্ট ক্লাসে? কি শেষ হয়েছিল? আমার মনে হয় না। স্যার শুরু করে দেন স্যার। 54 হয়েছে তো স্যার, এই আর 2-3 জন আসতে পারে স্যার। মিঠু, জি স্যার। লাস্ট ক্লাসে কতটুকু ছিল? স্যার র্যামের একটা চার্ট ছিল যে ওই চার্টটা করেছিলেন। আচ্ছা, এই পর্যন্ত র্যাম রোমের পার্থক্য? না স্যার, এটা স্যার এটা আর একটা চার্ট একটা ছিল যে, স্যার এটা পড়াইছেন। এটা পড়াইছি। জি স্যার। স্যার আরো আগে, স্যার আরো আগে, আগে একটা চার্ট ছিল। স্যার এগুলো পড়াইছেন। স্যার আরেকটা চার্ট আছে না? চারটা পার্থক্য? স্যার র্যামের, র্যাম। র্যামের চার? স্যার এটা পড়াইছেন। স্যার এগুলো পড়াইছেন। এটা? স্যার এটা, জি স্যার এটা। আচ্ছা, তো তো র্যাম বলতে আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে বুঝি। এবং আমাদের এখানে অনেক কিছু আছে ডিটেল, বাট আমার মনে হয় তোমাদের স্টুডেন্ট অফ ম্যাথামেটিক্স আমার এখানে অনেক কিছু বাদ দিয়ে দিতে হবে। হুম, তো আমরা এখান থেকে তোমার সিলেবাসে যেগুলো আছে, সে এখানে তোমাদের সিলেবাসে সিলেবাস আছে সেন্ট্রাল প্রসেসিং মেমোরি ইউনিট। আমরা এখন মেমোরির মধ্যে আছি। আর প্রসেসর সম্পর্কে মনে হয় বলা হয়েছে। এরপরে আমরা সফটওয়্যারে চলে যাব। সুতরাং মেমোরি পরে আমাদের সফটওয়্যারে চলে যেতে হবে। মেমোরি অবশ্যই, হ্যাঁ, মেমোরি ডেফিনেটলি এখানে এই পুরো স্লাইডটাই মেমোরি সংক্রান্ত। বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ নিড টু গেট টু দি very
fundamental or technological differences of different types of memory. But মানে overview we can go for that. একটু নামগুলো শোনা বা টার্মিনালগুলো শোনা এগুলোর জন্য আমরা একটু আলাপ করতে পারি। তো র্যামের কন্টেম্পোরারি মেমোরি হলো রম, র্যাম রিড অনলি মেমোরি। তো রিড অনলি মেমোরি যে মেমোরিতে আমরা লিখতে যে মেমোরি আমরা শুধু করতে পারবো, ওখানে কোনো কিছু লিখতে পারবো না। আমাদের যেমন র্যামের ক্ষেত্রে আমরা লিখতেও পারি, পড়তেও পারি। রমের শুধুমাত্র আমরা পড়তে পারবো, রমে আমরা লিখতে পারবো না। এই মাঝারুল ইসলাম তোমার মাইকটা বন্ধ করো। তো এই রংগুলো কোথায় ব্যবহার করা হয়? আমরা যদি এখানে ইয়েতে যাই, এই যে স্ট্রাকচারটা আছে বা ক্লাসিফিকেশনটাতে যাই, যে র্যামের কন্টেম্পোরারি হলো রম। এই রমগুলো আমরা কোথায় ব্যবহার করি? এমন জায়গা থাকতে পারে যেখান থেকে আমাদের পড়ার প্রয়োজন হয়, বাট কখনো ওখানে লেখার প্রয়োজন হয় না। এরকম জায়গা কোনটা? যেমন আমরা যখন কম্পিউটার অফ করি, আমাদের সবগুলো প্রোগ্রাম, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট বা অন্য যে কোনো প্রোগ্রাম যেগুলো রানিং থাকে সেগুলো বন্ধ হয়ে যায়। এবং এই প্রোগ্রামগুলো সবসময় প্রোগ্রামগুলো রান করে হার্ড ডিস্ক থেকে এসে আমাদের যত ফাইল আছে ফাইলগুলো থাকে হার্ড ডিস্কে, কোনো ফাইল র্যামের মধ্যে থাকে না। আমাদের যত ডেটা আছে সবগুলো ফাইলের ভিতরে ডেটা হিসাবে হার্ড ডিস্কের মধ্যেই থাকে। আমাদের যে কম্পিউটারটা যে প্রোগ্রামটা চালায় অপারেটিং সিস্টেম, সেও হার্ড ডিস্কের মধ্যে থাকে। বা হার্ড ডিস্কের মানে নতুন টেকনোলজি আছে সেই ডিস্কের মধ্যে থাকে, যেটাকে আমরা সেকেন্ডারি স্টোরেজ বলি। তাহলে র্যামের ভিতর কিন্তু আসলে কোনো কিছুই থাকে না। পাওয়ার চলে যাওয়ার সাথে সাথে র্যাম ক্লিয়ার হয়ে যায়। র্যামের সমসাময়িক বা কন্টেম্পোরারি বা ওই ডাটা নিয়ে কাজ করার জন্য আরো কিছু মেমোরি আছে, যেটাকে বলা হয় রম। রমের নেচার হলো র্যামে যেমন পাওয়ারটা চলে গেলে ডাটাটা চলে যায়, রমে পাওয়ার চলে গেলে ডাটাটা চলে যাবে না, থাকবে। স্যার একটু লাউড হইলে ভালো হইতো স্যার, আস্তে আস্তে হ্যাঁ আসছে। শিওর। এখন জি স্যার, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। তো র্যামের ভিতর ডাটাটা কোনো কারণে যদি পাওয়ার চলে যায়, এটা চলে যায়, রমের ডাটাটা থাকে। আর রমকে শুধুমাত্র পড়া যায়, এটাতে লেখা যায় না। বাট রমের নতুন টেকনোলজি মার্কেটে আছে, আমরা প্রত্যেকেই ব্যবহারও করি। আমাদের এখন খুব কমনলি ইউজ করি, ওগুলো রমের টেকনোলজিকে ইউজ করে। আগে যখন প্রথম দিকে ছিল, বা if you go back 15 or 20 years back, তাহলে তুমি দেখবে যে ওখানে আসলে এই ফ্লেক্সিবল টেকনোলজি গুলো ছিল না রমের মধ্যে। তো এগুলো কিরকম? আচ্ছা, রম কি কাজ করে? স্ট্যান্ডস ফর রিড অনলি মেমোরি। এটার মধ্যে ডাটাটা পার্মানেন্টলি থাকে, ক্যান নট বি অ্যাক্সিডেন্টালি চেঞ্জড। এই এই কথাগুলো আস্তে আস্তে আসলে অবসোলিট হয়ে যাচ্ছে। এই কথাগুলো এখন আর মার্কেটে চলে না, এগুলো হলো পুরাতন কথা। রমের একটা ইউজ হলো যে কম্পিউটার যখন স্টার্ট হয়, আমি একটু আগে আসলে ইন্টেনশনালি এই কথাটা বলেছি যে আমাদের যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10, উইন্ডোজ 8 বা লিনাক্স, উবুন্টু, আমরা হোয়াট এভার আমরা ইউজ করি, সবগুলো থাকে সেকেন্ডারি স্টোরেজে হার্ড ডিস্কের মধ্যে। এই হার্ড ডিস্ক থেকে ডাটাটা আসে। এখন হার্ড ডিস্ক থেকে যে ডাটাটা আসবে, এই কথাটা তো বলতে হবে তাকে। এই কথাটা যে ওকে পাওয়ারটা অন হয়েছে, এখন হার্ড ডিস্ক থেকে প্রোগ্রামটা র্যামের মধ্যে আসবে, তাকে বলতে হবে না? কারণ এখানে কোনো কিছু ইনস্ট্রাকশন ছাড়া হয় না।
এই টেম্পোরারিলি এই অল্প একটু সময়ের জন্য অল্প একটু মানে স্টার্ট করার জন্য আমরা একটু ছোট অ্যামাউন্টের ছোট সাইজের কিছু ডেটা আমরা রাখি এই রমের ভিতরে, যেটাকে আমরা বলি অনেক সময় বায়োস রম। এবং কম্পিউটার স্টার্ট হওয়ার জন্য, কম্পিউটার রান করার জন্য যে স্টেপটা আমরা এক্সিকিউট করি তাকে বলা হয় বুট স্টেপ। এবং এই এই- এই কম্পিউটারটা স্টার্ট করার জন্য যে ইনস্ট্রাকশন, যে প্রোগ্রামটা আছে, এইটা একটা রমের ভিতর থাকে, সো দ্যাট কম্পিউটার পাওয়ার অফ হয়ে গেল যাতে এই ডাটাটা এখান থেকে, ইনস্ট্রাকশনটা এখান থেকে মুছে যায় না। যদি মুছে যায় তাহলে কি হবে, এই কম্পিউটার আমরা স্টার্ট করতে পারবো না। দ্যাটস ওয়াই কিছু কিছু প্রোগ্রাম যেগুলো আমাদের সবসময় মানে এটা রাখতে হয় যাতে পাওয়ারটা চলে যায়, এই ধরনের প্রোগ্রামগুলো রাখা হয় রমের ভিতর। কিন্তু যেটা আগেও বলেছি যে সময় বদলেছে, সময়ের সাথে সাথে এই কনসেপ্টগুলো বদলেছে। তো আমরা দেখব রমের কিছু প্রকারভেদ আছে। রমের যেমন একটা প্রকার হলো প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, আরেকটা প্রকার হলো ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, আরেকটা প্রকার হলো ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল মেমোরি। আর এইগুলো অনেকটা ফিজিক্স ইলেকট্রনিক্সের ব্যাপার, আমি তোমাদেরকে এর মধ্যে টানবো না। আর এখানে কিছু ক্যালকুলেশনের সাইজ ব্যাপার আছে, তোমরা হয়তো ম্যাথের স্টুডেন্ট হিসাবে এগুলো এনজয় করতে পারো, বাট আমি অত ডিটেলে তোমাদেরকে নিব না, কারণ তোমাদের জন্য এটা অনেক স্ট্রেসফুল হয়ে যেতে পারে। তো আমি যে ওভারভিউটা আছে ওভারভিউটা বলবো, তোমরা শুধুমাত্র এই টার্মগুলো মনে রাখবে। যেমন রমের মধ্যে একটা প্রকার হলো পিরম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আরেকটা প্রকার হলো ইপ্রম, ইরেজেবল প্রোগ্রামেবল মেমোরি। আরেকটা হলো ইপ্রম। আমরা এখন এই ইপ্রমটাকে খুব বেশি ব্যবহার করি। প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এটা একবার মাত্র প্রোগ্রাম করা যায়, এটা সে সেন্সে একবার এক্সপেন্সিভ। আমি যদি লাস্টেরটাতে আছি ইপ্রম, আমরা পেন ড্রাইভ ইউজ করি না? পেন ড্রাইভ ইউজ করো তোমরা? জি স্যার। বা বিভিন্ন ধরনের মেমোরি কার্ড ইউজ করি। এগুলোতে আমাদের যদি এগুলোতে কি পাওয়ার দেয়া থাকে? এই 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 ডিভাইসগুলো যেমন পেন ড্রাইভের ভিতর কি ব্যাটারি আছে? না। ব্যাটারি নাই, না স্যার। কিন্তু পেন ড্রাইভে কিন্তু ডাটাটা থাকে। তুমি যে ফাইলটা কপি করবে সেই ফাইলটা কিন্তু পেন ড্রাইভে থাকবে। তার মানে পেন ড্রাইভ ডাটাটা রাখতেছে কিন্তু এটাতে কোনো পাওয়ার নাই, যার জন্য এটা এক ধরনের রমের মতো। তুমি চাইলে এই ডাটাটা পার্মানেন্টলি স্টোর করে রাখতে পারো, এটাকে বলে নন ভোলেটাইল, ভুলে যায় না। আর এই রমের ভিতরে আমরা যখন বিভিন্ন কিছু লিখি, বিভিন্ন ফাইল রাইট করি বা বিভিন্ন ফাইল রম থেকে আমরা রিড করি, এই রিড রাইটের মধ্যে শুধুমাত্র রাইটের উপর, বেসিক্যালি রাইটের উপর ভিত্তি করে এদেরকে আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরাইজ করি। যে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এটাতে একবার মাত্র লেখা যায়। ইপ্রম ইরেজেবল, এটাতে একবার লিখবে, তুমি মুছে ফেলবে, আবার লিখবে, এটা করা যায়, কিন্তু এটা একটু আমাদের মানে ইকোনমিক সেন্স থেকে একটু এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং। যেমন ধরো এখানে তোমরা যদি আরেকটু ডিটেলে যেতে চাও ডিটেলে যেতে পারবা, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ নিড দিস। যে এটাতে যদি তুমি লিখতে চাও
তাহলে তোমাকে এরকম একটা সার্কিট একবার বার্ন করতে হবে এবং একবার লেখা যাবে। তোমরা যদি যেমন এখানে আছে EEPROM, এটাতে যদি লিখতে চাও তাহলে 40 মিনিট লাগবে, এবং এটা হয়তো 10 ইয়ার্সের মতো থাকবে। ঠিক এর বিকল্প যেটা আছে আমাদের হাতে, এটাতে যদি যাই, এর বিকল্প আছে EEPROM। আমি বলেই নিয়েছি যে আমি তোমাদেরকে এত বেশি ডিটেইলে নিব না, কারণ এটা তোমাদের জন্য স্ট্রেসফুল হবে। EEPROM কত সময় লাগে? 4 থেকে 10 মিলি সেকেন্ড। ওটা ছিল 40 সেকেন্ড, ওটার মধ্যে ধরো কোনো কিছু লিখতে গেলে 40 সেকেন্ড লাগতো, সরি 40 মিনিটস, আর এখানে লাগে 10 মিলি সেকেন্ড। সুতরাং এটা অনেক ফাস্টার, এবং এই টেকনোলজিটাই ইউজ করে আমাদের পেন ড্রাইভগুলো বা মেমোরি ডিভাইসগুলো, মেমোরি চিপ যেগুলো আছে, কি বলে এটাকে, মেমোরি, ওই যে তোমরা মেমোরি কার্ডগুলো সাধারণত এই টেকনোলজি ইউজ করে। এটার ভিতর ডাটা খুব তাড়াতাড়ি লেখা যায়, এখান থেকে পড়াও যায়, আবার কোনো ব্যাটারিও লাগে না, এখানে ডাটা থাকে। তো এইগুলো মোটামুটি কমনলি যে রমগুলো ইউজ করা হয়, কমনলি এগুলো এখানে আছে। এরপর তার মানে আমাদের একটা মেমোরি গেল র্যাম, আর একটা মেমোরি গেল রম। তারপরে কমনলি যে ডিস্কের কথা আসে বা মেমোরির কথা আসে, সেটা হলো আমাদের সেকেন্ডারি স্টোরেজ। সেকেন্ডারি স্টোরেজের মধ্যে কি আছে? এটাকে সেকেন্ডারি, ফ্যান অন করলে এটা আবার বন্ধ হয়ে যায়, স্ক্রলিংটা বন্ধ হয়ে যায়। ওকে, সেকেন্ডারি স্টোরেজের মধ্যে কি আছে? ম্যাগনেটিক ডিভাইস, অপটিক্যাল ডিভাইস, সলিড স্টেট ডিভাইস। সেকেন্ডারি স্টোরেজ বা সেকেন্ডারি মেমোরি কেন সেকেন্ডারি বলা হয়? এটা সরাসরি ইউজ করা হয় না, এটাকে ব্যাকআপ হিসাবে রাখা হয়, অনেক সময় ব্যাকআপও বলা হয়। যেমন আমাদের হার্ড ডিস্ক, সিডি রম, ডিভিডি রম, ব্লুরে ডিস্ক বা ম্যাগনেটিক টেপ, এগুলো হলো সেকেন্ডারি স্টোরেজ। সেকেন্ডারি কেন? কম্পিউটার যখন রান করে, কম্পিউটারে যখন একটা প্রোগ্রাম চলে, যেমন ধরো তুমি একটা ওয়ার্ডের ফাইল খুলেছো, বা আমি এখন পাওয়ার পয়েন্টের ফাইল খুলেছি, অথবা আমরা ইউটিউবে গান শুনতেছি, ইউটিউব তো না, আমরা তো হয়তো গুগল ক্রোম বা কোনো একটা ব্রাউজার ইউজ করতেছি ব্রাউজ করার জন্য, যে আমরা প্রতিদিনই যেমন ফেসবুক, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করি প্রতিদিনই, প্রতিনিয়ত। এগুলো কিন্তু সেকেন্ডারি স্টোরেজ থেকে চলে না, এগুলো হার্ড ডিস্ক থেকে চলে না, এগুলো বেসিক্যালি চলে র্যাম থেকে। তাহলে হার্ড ডিস্কে কি থাকে? হার্ড ডিস্ক হলো আমরা যখন আমাদের কাজ শেষ হয়ে যায়, তখন ওই ডাটাটা বা ওই ইনস্ট্রাকশনটা বা ওই প্রোগ্রামটা আমরা হার্ড ডিস্কে রেখে যাই, যাতে আমরা নেক্সট টাইম আবার ওখান থেকে শুরু করতে পারি। ধরো তুমি একটা থিসিস লিখবে, থিসিসটা লেখার জন্য প্রথমে 5 পাতা লিখেছো, 5 পেজ লিখেছো, তারপর আগামীকাল এসে ওখান থেকে শুরু করবে। তো আগামীকাল এসে যদি এটা যদি কোথাও স্টোর করে না রাখা হয়, then you cannot get it tomorrow. So you have to do the same thing again and again if you don't have any backup storage. That's why we always keep our work in a secondary storage memory. So depending on the technology, we can classify it
in different categories like magnetic device. This is due to the technological difference, how the data or information is stored in the device. So if you think about magnetic স্যার devices, স্যার ভলিউমটা স্যার একটু বাড়লে ভালো হবে স্যার, সাউন্ড একটু বাড়লে। আচ্ছা এটা আমার মনে হয় মাইকটা টেস্ট করতে হবে। আচ্ছা একটু আমাকে একটা সেকেন্ড সময় দাও, আমি একটু প্রপার্টিসে গিয়ে দেখি। স্যার এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। ও আচ্ছা, আমার মুখের কাছে ধরে রাখতে হবে তাহলে। আচ্ছা দাঁড়াও বাবা, বাবা ক্যান ইউ প্লিজ ব্রিং মি দি হেডফোন? Yeah, please. Earphone now. I am asking about the headphone. Yeah, here's one. এই ম্যাগনেটিক ডিভাইসের মধ্যে আমরা দেখব যে কি কি ম্যাগনেটিক ডিভাইস আছে এবং আমাদের পরিচিত কেউ আছে কিনা। ওকে, থ্যাংক ইউ। ওইটার তো একই অবস্থা, এটা তো মাইক তো বাবা এখানে মুখের কাছে আসবে না। সেম থিং, তাহলে ইয়ারফোন দিয়ে চালাই। তো ম্যাগনেটিক স্টোরেজ যদি আমরা চেক করি, এই স্লাইডটাতে গেলে কিছু ম্যাগনেটিক স্টোরেজ দেখা যাবে, যেমন ফ্লোপি ডিস্ক, হার্ড ডিস্ক, টেপ। এই টেপটা আমরা যখন ছোট ছিলাম ওই যে গান শুনতাম, কি বলে এটাকে, রেডিওর মতো দেখতে, এটাকে কি বলতো আগে? ক্যাসেট প্লেয়ার। এবং এটাকে বলা হয় ক্যাসেট। তো ক্যাসেটের মতো একটা ফিতে, এটাও আসলে ম্যাগনেটিক, ক্যাসেট নিজেও একটা ম্যাগনেটিক। তারপরে ফ্লোপি ডিস্কের মধ্যে এরকম একটা ডিস্ক ছিল সার্কেল, সিডির মতো, এই যে দেখো কালো দেখা যায় ভিতরে। তো এটার ভিতরে ম্যাগনেট ছড়ানো থাকতো। আমরা যে ম্যাগনেট দিয়ে লোহাকে আকৃষ্ট করি, এই ম্যাগনেটের গুঁড়া থাকতো। আর হার্ড ডিস্কের মধ্যে এরকম ম্যাগনেটই থাকে। হয়তো এগুলো অনেক ফাইন লেভেলে থাকে, অনেক ছোট ক্ষুদ্র লেভেলে থাকে, বাট আসলে ওইগুলোই থাকে। ওই টেকনোলজিটা এখানে ম্যাগনেটের লেয়ার দিয়ে এদের মধ্যে ডাটা স্টোর করা হতো। এই জন্য এদেরকে বলা হয় ম্যাগনেটিক স্টোরেজ। আমি যেহেতু তোমাদের সিলেবাসে অত ডিটেল নাই, আমি এখানে ডিটেল করে তোমাদের আসলে কষ্টটা বাড়াইতে চাচ্ছি না। এগুলো হলো ম্যাগনেটিক ডিভাইস। আর হার্ড ডিস্কের মধ্যে আসবো, কারণ হার্ড ডিস্কটাই আমাদের কমনলি আমরা ব্যবহার করি, তার একটু কথাবার্তা বলবো। তো এগুলো হলো ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস, যেগুলো সেকেন্ডারি স্টোরেজ হিসাবে ইউজ হয়। যেমন হার্ড ডিস্কটা আমরা যেহেতু খুব বেশি ব্যবহার করি, এটা কিভাবে থাকে? হার্ড ডিস্কটা বেসিক্যালি ফর্ম হয় অনেকগুলো সিডির মতো একটার উপরে একটা অ্যারেঞ্জ করে। এখন হার্ড ডিস্কগুলোতে দুই পাশে, এই উপরের পাশে এবং নিচের পাশে, দুই পাশেই লেখা যায়। তাহলে এখানে যত বেশি ডিস্ক হবে, তত বেশি জায়গা হবে, তত বেশি সাইজ হবে। এবং এই হার্ড ডিস্কগুলো কিভাবে ডাটা রাখে? এগুলোকে ট্র্যাক, সেক্টর বা সিলিন্ডার, এই অর্গানাইজেশনে এগুলোর মধ্যে ডাটা রাখা হয়। এটার মানেটা হলো আমরা যদি ধরো হার্ড ডিস্ক তো একটা বড় জায়গা, ধরো এই সিডিটাই অনেক বড় একটা জায়গা। এই জায়গার মধ্যে আমার ফাইলের সাইজ ধরো 1 কিলো বা 1 মেগা বা 5 মেগা, আমরা যে ছবিগুলো উঠাই ধরো 10 মেগা, কিন্তু এখানে সাইজ আছে গিগাবাইট রেঞ্জে।
বা সেভারেল গিগাবাইট। এখন আমি কোন ফাইলটা, কোন ছবিটা কোথায় রেখেছি এটা আমি বুঝবো কিভাবে? একটা ছবি যদি থাকে নিশ্চয়ই এই ছবিটার পুরো কন্টেন্টটা, এই ছবির যে ডাটাটা আছে পুরোটা পুরো ডিস্কের উপর ছড়াই ছিটে রাখা হবে না, কোনো ভাবে একটা জায়গায় রাখা হবে। তো ওই জায়গাটা ঠিক করব কিভাবে? যেমন যদি বলে যে বাংলাদেশে আমার বাড়ি, তোমার বাড়ি কোথায়? বাংলাদেশে, ভালো কথা। বাংলাদেশ, সারা বাংলাদেশে তো তুমি থাকো না। সারা বাংলাদেশ 5 টোন আছে না? এখন এরকম তো না, আমাদের নির্দিষ্ট একটা ঠিকানা আছে। ওই ঠিকানা হয়তো বাংলাদেশের মধ্যে কোন ডিস্ট্রিক্টে বাড়ি, তারপরে ডিস্ট্রিক্টটা আবার ভাগ হয়ে থানা হয় বা উপজেলা হয়, উপজেলা আবার ভাগ হয়ে ইউনিয়ন হয়, গ্রাম হয়, গ্রামের মধ্যে পাড়া হয় বা বাড়ি হয়। ওইটা হলো আমার অ্যাড্রেস। ঠিক এখানেও এত বড় জায়গা, এত ধরো পুরো দেশের মতো যদি চিন্তা করো, তাকেও আমার ছোট ছোট মানে বিভিন্নভাবে, এটা যেহেতু সার্কুলার ট্র্যাকে ভাগ করা হয়, এভাবে সার্কুলার ট্র্যাকে ভাগ করে তাদেরকে আবার এইভাবে ভাগ করা, এই বরাবর ভাগ করা হয় জমির মতো। এই ভাগ করে এদেরকে বলা হয় সেক্টর, আর গোল যেগুলো আছে, সার্কুলার যেগুলো আছে, এগুলোকে বলা হয় ট্র্যাক। তাহলে আমরা, কম্পিউটার জানে বা যে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেয়, যে ডাটাটা চায়, যে ডাটাটা কালেক্ট করে দেয় বা যে ডাটাটা ট্রান্সফার করে, যে প্রোগ্রামটা তার সাথে রিলেটেড, এটা সাধারণত অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ 10 সেই এগুলো হ্যান্ডেল করে। তাকে জানতে হয় যে ওকে আমার সে একটা ওয়ার্ডের ফাইল ক্লিক করেছে, ডাবল ক্লিক করেছে, ফাইলটা ওপেন করতে চায়, তাহলে এই ওপেনের ব্যবস্থাটা অপারেটিং সিস্টেম তোমাকে করে দিবে, কিন্তু অপারেটিং সিস্টেমের তো জানতে হবে এই ফাইলটা কোথায় আছে। এই ফাইলের নাম, লোকেশনটাই ট্র্যাক, যে কত নাম্বার ট্র্যাকে, কত নাম্বার প্লেটারে বা কত নাম্বার ডিস্কে, হ্যাঁ কত নাম্বার ডিস্কে আছে, কত নাম্বার সেক্টরে আছে, সে জানে, তার একটা রেকর্ড থাকে। ওই রেকর্ড ধরে অপারেটিং সিস্টেম এখান থেকে ডাটাটাকে রিড করে যেখানে ট্রান্সফার করে সেখানে ট্রান্সফার করে। ওকে, ম্যাগনেটিক ডিস্কের আমরা যদি মানে নট নেসেসারি, বাট ইফ ইউ আর ইন্টারেস্টেড, যেমন এখানে দেখো ডিস্কটা কিভাবে কাজ করে। আমি তোমাদের সিলেবাসের বাইরে তেমন যাব না, সুতরাং এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। এইখানে দেখো, এখানে ম্যাগনেটগুলো ছিল ছড়ানো ছিটানো, আনঅর্গানাইজড, বাট যখন আমাদের ওই বড় একটা ম্যাগনেট দিয়ে অ্যালাইন করা হয়, তারা একই ডিরেকশনে নর্থগুলো চলে যায় আর সাউথগুলো একই, মানে একটা পোর্শনে নর্থ থাকে আর একটা পোর্শনে সাউথ পোলগুলো থাকে। সুতরাং এরা অ্যাজ এ হোল একটা স্ট্রং সিগন্যাল ক্যারি করে। এই সিগন্যালটা স্ট্রং, যদি মানে এই সিগন্যালটা এখানে যখন এটাকে রিড করতে আসে, এই মেকানিজমটা বুঝে, কারণ তোমরা যদিও ইন্টারমিডিয়েটে ম্যাগনেটিজম পড়েছো কিছুটা, যে ম্যাগনেটের উপর দিয়ে যদি কোনো কিছু, একটা ম্যাগনেট যখন থাকে তার একটা ফিল্ডও থাকে, ম্যাগনেটিক ফিল্ড থাকে, তার চতুর্দিকে একটা এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। যদি ধরো নর্থ এদিকে থাকে, সাউথ এদিকে থাকে, তাহলে এক ধরনের ডিরেকশন হবে। আর যদি ধরো নর্থ এদিকে থাকে, সাউথ এদিকে থাকে, আমি তোমাদেরকে ম্যাগনেটিজম পড়াচ্ছি না, জাস্ট কথার কথা বলতেছি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এরকম হবে হয়তো, যেটাই ফলো করো। তো এটার উপর ভিত্তি করে এই ম্যাগনেটিক কারণে এক ধরনের ইলেকট্রিসিটি ফ্লো করে, ইলেকট্রিসিটি ডিরেকশনের উপর ভিত্তি করে ওরা ডিসিশন নেয় যে এখানে 0 আছে না 1 আছে। যদি 0 থাকে ধরো এদিক দিয়ে ইলেকট্রিসিটি ঢুকবে, এদিক দিয়ে হয়তো বের হবে, আর যদি 1 হয় ধরো এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হবে। এই ডিরেকশন থেকে সেন্সর বুঝতে পারে যে আসলে এখানে 1 আছে না 0 আছে, হাই ভোল্টেজ না লো ভোল্টেজ।
যাক এর চেয়ে আরেকটা টার্ম তোমাদের একটু বলে রাখা ভালো। এইটা হয়তো তোমরা শুনবে। আমি চাচ্ছি যে এই কম্পিউটার রিলেটেড যেহেতু এই কোর্সটা পড়বে, এই রিলেটেড টার্মগুলো তোমাদের একটু নলেজে থাকো। তো আমরা বিভিন্ন ধরনের মেমোরির কথা বললাম, রেজিস্টার ছিল, তারপরে ক্যাশ মেমোরি, তারপরে রিড অনলি র্যাম, তারপরে রম, রিড অনলি মেমোরি, তারপরে সেকেন্ডারি স্টোরেজ। এখানে এক ধরনের মেমোরি কনসেপ্ট আছে যেটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। তো আমরা যে এখন ক্লাসটা করতেছি এটা হলো ভার্চুয়াল ক্লাসরুম, তাই না? ভার্চুয়াল ক্লাসরুম না, জি স্যার। কারণ আমরা ফিজিক্যালি কোথাও নাই। আই মিন ফিজিক্যালি একটা ক্লাসরুমের মধ্যে নাই, বাট অ্যারেঞ্জমেন্টটা হলো একটা ক্লাসরুমের এবং ভার্চুয়াল। ভার্চুয়াল কনসেপ্টটা এরকম যে প্র্যাকটিক্যালি ফিজিক্যালি ওটার এক্সিস্টেন্স থাকে না। তো এরকম কোনো মেমোরি যদি থাকে যে সে ফিজিক্যালি এক্সিস্ট করে না বাট মেমোরির মতো কাজ করে, তখন এটাকে বলা হবে ভার্চুয়াল মেমোরি। এটা কীরকম? মেমোরি বলতে আমরা কাকে বুঝি? মেমোরি বলতে কাকে বুঝি? সামওয়ান শুড অ্যান্সার। কেউ কি বলতে পারবে? মেমোরি বলতে আমরা যদি শুধুমাত্র মেমোরি বলি, এখানে আমরা রেজিস্টারের কথা বলেছি, এখানে আমরা রমের কথা বলেছি, র্যামের কথা বলেছি, ক্যাশ মেমোরির কথা বলেছি। তো মেমোরি বলতে আসলে যদি শুধু মেমোরির কথা বলা হয় তাহলে আমরা মেমোরি বলতে কাকে বোঝাই? যেটা ডেটা সংরক্ষণ করে রাখতে পারে স্মৃতি না হিসেবে। না, আমি যে নামগুলো বলেছি স্পেসিফিক্যালি র্যাম, রম, ক্যাশ। স্যার র্যাম। এক্স্যাক্টলি, মেমোরি বলতে কমনলি আমরা র্যামকে মিন করি। তাহলে এই ভার্চুয়াল মেমোরি বলতে বোঝা যাবে যে ভার্চুয়াল টাইপের কিছু একটা র্যামকে রিলেট করে। এটা কীরকম? র্যাম যেহেতু মেমোরি, অনেক সময় র্যামে যে যতটুকু জায়গা থাকে অতটুকু জায়গাতে আমাদের সিস্টেমটা ভালোভাবে চলতে পারে না। কারণ র্যামে ধরো 4 GB আছে বা 2 GB আছে। তো এখন আমার যে পরিমাণ প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোর জন্য অনেক জায়গার প্রয়োজন হয়। 4 GB এনাফ হয় না। তখন আমাদের তো এমন একটা জায়গা খুঁজে বের করা দরকার যেখানে যে জায়গাটাকে আমরা র্যাম হিসেবে ইউজ করতে পারি বা মেমোরির মতো ট্রিট করতে পারি অ্যাটলিস্ট। আমরা যদি হার্ড ডিস্কের একটা জায়গা, কারণ এর চেয়ে মানে র্যামের চেয়ে বড় জায়গা হলো হার্ড ডিস্ক, তাই না? আমরা যদি হার্ড ডিস্কের কোনো একটা জায়গাকে ডিক্লেয়ার করতে পারি যে এটা হলো মেমোরি। অনেক সময় বিভিন্ন জায়গায় বলে না নো ফ্লাই জোন, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করলে পুলিশ এই জায়গাটাকে ফরবিডেন এরিয়া ডিক্লেয়ার করে, বা আমাদের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে জায়গাগুলোকে এগুলোকে রেস্ট্রিক্টেড এরিয়া ডিক্লেয়ার করে। তা হার্ড ডিস্কের মধ্যে অনেক জায়গা আছে, ঠিক আছে, ওর 500 GB জায়গা আছে, ওর থেকে 5-7 GB 10 GB নিলে ওর কোনো সমস্যা হবে না। ওর ওই জায়গাটাকে ও র্যাম হিসাবে ট্রিট করে, আসলে র্যাম না, বাট র্যামের সাথে যে আচরণটা করে ওরকম আচরণ করা হয়, এবং ওই জায়গাটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। থাকে বলতে পারো, আদারওয়াইজ আই উইল ক্লোজ দিস স্লাইড। ওকে, নো ওয়ান। এই ম্যাথমেটিক্সটা তোমাদেরকে পড়ানোর ইচ্ছা ছিল, বাট এখানে ম্যাথমেটিক্স আছে, কিন্তু এটা তোমাদের জন্য ইজি, বাট একটু চাপ হইতে পারে, এই জন্য আমি আর আসলে আগাইতে চাচ্ছি না। আর যে আমরা বলছিলাম যে সেকেন্ডারি স্টোরেজের মধ্যে ম্যাগনেটিক স্টোরেজ ছিল, অপটিক্যাল স্টোরেজ ছিল, আর এসএসডি ছিল, সলিড স্টেট ড্রাইভ।
এখানে এই 3 ধরনের মেমোরি ছিল। তো ম্যাগনেটিকের মধ্যে পড়ে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, টেপ, এগুলো ছিল ম্যাগনেটিক স্টোরেজের উদাহরণ। আর অপটিক্যাল স্টোরেজের মধ্যে আছে যেমন সিডি রম। সিডি রম হলো কম্প্যাক্ট ডিস্ক, রম হলো রিড অনলি মেমোরি, যেহেতু আমরা সিডিতে আগে লিখতে পারতাম না, এই জন্য এটাকে বলা হতো সিডি রম। এর চেয়ে একটু বেটার আসছে ডিভিডি রম। তারপরে প্রথম দিকে সিডি রম ছিল, পরে সিডি রিরাইটেবল হয়ে গেছে। এটাতে রিডও করা যায় এটা থেকে, আবার এটাতে রাইটও করা যায়। তারপর আসছে ডিভিডি রম। এরপরে এখন যেটা লেটেস্ট টেকনোলজি হিসাবে সেকেন্ডারি স্টোরেজের জন্য খুব পপুলার হলো এসএসডি। তো সলিড স্টেট ড্রাইভ এটা হলো হার্ড ডিস্কের বিকল্প হিসেবে ইউজ করা হয়। হার্ড ডিস্ক তো মেমোরি স্টোরেজ ডিভাইস, সেকেন্ডারি ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস। ওইটা একটু স্লো, যার জন্য ফাস্ট করার জন্য সলিড স্টেট ড্রাইভ এখন ব্যবহার করা হয়। এটা এখন খুব পপুলার বাট স্টিল এক্সপেন্সিভ। তো এটা এখন স্টিল অনেক এক্সপেন্সিভ, বাট ইটস গেটিং পপুলার। এটা সবাই কিনতে চায়, কিন্তু যেহেতু এক্সপেন্সিভ, এটা মানে আগের যে ল্যাপটপগুলো ছিল কিছুদিন আগেও ওগুলোতে অ্যাভেলেবল না, বাট এখন ল্যাপটপ যেগুলো আসে মার্কেটে ওগুলোর মধ্যে 500 জিবি বা এইটা আরও একটু কম 250 বা এই টাইপের 250 জিবি এতটুকু এসএসডি সাধারণত থাকে এখনকার ল্যাপটপগুলোর মধ্যে। এই হলো মেমোরির উপর কথাবার্তা। এখানে তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে আমি তোমাদেরকে স্লাইডটা দিতে পারি, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই উইল কনসেন্ট্রেট অন দিস পোরশনস ফর এক্সাম। তোমাদের সিলেবাসে যেরকম আছে আই শ্যাল ট্রাই টু বি কনফাইন্ড দেয়ার। সো তোমাদের যদি প্রয়োজন হয়, জানার প্রয়োজনে তোমরা এই স্লাইডগুলো আরো ডিটেল দেখতে পারো। So if you don't have any question, I can go to the next slide. স্যার একটা কোশ্চেন আছে। Sure. স্যার রেজিস্টার আর ক্যাশ মেমোরি কাজগুলো একটু পার্থক্য, মানে দুইটার মধ্যকার কাজগুলো একটু পার্থক্য বললে ভালো। Okay. Good. রেজিস্টার হলো দুইটাকে, যেমন রেজিস্টারকে আমরা অনেক সময় মেমোরি বলতে চাই না, কারণ হলো একটা মেমোরি মিন্স সে কোনো কিছু সময়ের জন্য হলেও রাখবে, যার জন্য অনেক বইয়ের মধ্যে দেখবে যে রেজিস্টার বলতে রেজিস্টারকে মেমোরির যে টাইপগুলো আছে ওখানে লিস্ট করা হয় না। স্যার রেজিস্টার আর ক্যাশ মেমোরির মধ্যকার পার্থক্যটা? হ্যাঁ, সেটাই আমি আসতেছি। তো রেজিস্টারটা কেন মেমোরির মধ্যে রাখা হয় না? কারণ রেজিস্টার হলো খুব ছোট একটা জায়গা। যদি এমনি স্ট্রেট পার্থক্যর কথা বলো, যেমন আমরা সাধারণত স্পিডের কথা বলি, যে রেজিস্টার খুব বেশি স্পিডি, হাই স্পিড রেজিস্টার প্রসেসর যে স্পিডে কাজ করে রেজিস্টার অলমোস্ট
সেম স্পিডে কাজ করে। ক্যাশ মেমোরি তার চেয়ে একটু স্লো। ক্যাশ মেমোরিতে যেমন মেগাবাইট, কিলোবাইট তো অবশ্যই, ইভেন মেগাবাইট রেঞ্জে ডাটা স্টোর করা যায়। রেজিস্টারে রাখা যায় বাইটের রেঞ্জে, 4 বাইট বা 8 বাইট ডাটা রাখা যায়। একটা রেজিস্টারে ম্যাক্সিমাম 8 বাইট ডাটা রাখা যায়। রাখা যায় মানে ডাটা থাকে ম্যাক্সিমাম 8 বাইট। আর ক্যাশের মধ্যে এখন ধরো 4 মেগাবাইট পর্যন্ত বা 8 মেগাবাইট ডাটা থাকে বা ইনস্ট্রাকশন থাকে, বা তার স্পেসটা এত বড়। রেজিস্টার ক্যাশ মেমোরির চেয়ে যেহেতু ফাস্টার, ডেফিনেটলি আমরা বলতে পারবো, মানে এটা খুব সঙ্গত বা লজিক্যাল যে এটা এক্সপেন্সিভ হবে ক্যাশ মেমোরির চেয়ে। তুমি যদি এমনি পার্থক্যর কথা বলো যে পার্থক্যটা কি, তাহলে পার্থক্যগুলো এগুলো। তুমি যদি বলো কাজের পার্থক্য কি, যে কি কাজ করে, রেজিস্টারের কাজ হলো, প্রসেসরের কাজ হলো প্রসেসর এর এএলইউ তে যে ডাটাটা আছে, সরি যে ডাটাটা যাবে প্রসেস হওয়ার জন্য, সেই ডাটাটা রেজিস্টারের মাধ্যমে যায়। যে ডাটাটা প্রডিউসড হয় সেটাও রেজিস্টারের মাধ্যমেই অন্য জায়গায় যায়। যে ডাটাটা নিয়ে কাজ করবে এটা রেজিস্টারের মধ্যেই, রেজিস্টার মধ্য থেকে থাকে। যেমন স্পেশাল টাইপের কিছু রেজিস্টার আছে, যেমন অ্যাকুমুলেটর একটা রেজিস্টার, এরকম বিভিন্ন ধরনের রেজিস্টার আছে, বাট তাদের সংখ্যা খুব বেশি না, অল্প কিছু রেজিস্টার থাকে। আর ক্যাশ মেমোরির কাজ হলো যে ডাটার যে কাজটা প্রসেসর খুব বেশি বেশি করে, সেই কাজের ডাটাটা বা ইনস্ট্রাকশনটা ক্যাশ মেমোরিতে রাখে, যাতে প্রসেসরের প্রয়োজন হওয়ার সাথে সাথে আর কোথাও খুঁজতে না হয়, তাকে যাতে পাওয়া যায়। যেমন আমাদের মোবাইল আছে, ল্যান্ডফোন আছে, বই আছে, আমরা সব কিছু কিন্তু সাথে নিয়ে ঘুরি না। যেমন বইটা আমাদের সাথে থাকে না, কিন্তু মোবাইলটা থাকে। ওইটা অনেকটা ক্যাশের মতো। আমাদের পারলে আমাদের চামড়ার মধ্যে একটা পকেট বানাইয়া ওই পকেটের মধ্যে রেখে দিতাম। আবার এমনও আছে যে আমরা এই মোবাইল ছাড়া ধরো বাথরুমেও যাই না, ওখানে বসো বা পারলে গোসল করতে করতে আমরা ফেসবুকে ফ্রেন্ডদের সাথে কথা বলবো। মানে এই ধরনের যে ক্যাশ মেমোরিটা হলো ওই টাইপের, যে ডাটাটা সবসময় প্রয়োজন হবে, যে ইনস্ট্রাকশনটা সবসময় প্রয়োজন হবে, সেই ডাটাটা রাখে ক্যাশ মেমোরি। এটা হলো কাজের দিক দিয়ে পার্থক্য। আর বিভিন্ন কম্পারেটিভ অ্যানালাইসিস তো বললাম, স্পিড, সাইজ, কস্ট, এগুলোর কম্পারিজনটা তো বললামই। আই থিঙ্ক ইউ গট ইউর আনসার। জি স্যার। স্যার মনে করেন রেজিস্টারে যে ডাটাগুলো থাকবে সেটা কি ক্যাশ মেমোরিতে থাকতে পারে? অবশ্যই ক্যাশ মেমোরিতে থাকতে পারে। ক্যাশ মেমোরি থেকে রেজিস্টারে যাবে, ওখান থেকে ডাটাটা স্ট্রেট ওয়েতে ডাটাটাকে প্রসেসরে সাপ্লাই দেয় রেজিস্টার। এটার যোগটা হয় আসলে রেজিস্টার থেকে নিয়ে। ধরো দুইটা অপারেন্ডের যোগটা হবে রেজিস্টার থেকে নিয়ে। তোমরা চাইলে আমি আরো ডিটেল লেকচার দিতে পারি, বাট এটা অবশ্য সবার ভালো লাগবে না, অনেকে ঘুমাই যাবে, তো এই জন্য আমি আসলে ডিটেলে যেতে চাই না। তো কারো যদি ধরো পার্সোনালি অনেক ডিটেল ডিসকাস করার প্রয়োজন হয়, ডিসকাস করতে পারো। বাট যেহেতু অনেক কন্টেন্ট আছে, আমার মনে হয় যে যেহেতু তোমরা হয়তো কম্পিউটার সায়েন্স মেজর না, মানে আমি এখানে যে ম্যাটেরিয়ালগুলো দিই এগুলো হলো একদমই মোটামুটি লেটেস্ট টেকনোলজি, যেগুলো বইয়ে থাকে না। আমি সাধারণত ওগুলো মানে, কারণ তুমি একটা কোর্স পড়বে, কোর্সের মার্কেটের সিচুয়েশনটা তো তোমার বোঝা উচিত, এই জন্য আমি এগুলো রাখি। বাট তোমাদের কারো যদি খুব ডিটেল জানার প্রয়োজন হয় আমার সাথে পার্সোনালি কথা বলতে পারো। বাট সবাইকে এই লেকচার দেয়া মানে সময় নষ্ট করা, আর কোর্স তো শেষ করা যাবেই না যদি বেশি ডিটেলে যাই। এনিওয়ে, আর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ ইউ ক্যান প্রসিড। স্যার রেজিস্টার ক্যাশ মেমোরিতে বাস লাইনটা কিরকম?
মানে বাস দুনিয়াতে বাসই দেখলা, ট্রাক আছে, কার আছে, রিক্সা আছে, না বাস স্যার, মানে বাস লাইন পড়লাম তাই বললাম আর কি। আচ্ছা, ওকে, তার মানে আমার আসলে এখানে আলোচনা করতেই হচ্ছে না। আচ্ছা, বাস হলো, হ্যাঁ স্যার, ডিটেলস বললে একটু ভালো হয়। আচ্ছা না, তোমাদের ইন্টারেস্ট থাকলে তো ধরো এই 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 লেকচার দিয়ে আমি আরো 3-4 দিন চালাই দিতে পারবো। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো যে পরীক্ষায় লেখার কোশ্চেনের স্যার সব দিকে খেয়াল রাখতে হবে, সিলেবাস তো পরে যদি শেষ না হয় সব দিকে এইটাই, সবার দিকে নজর দিতে হবে। স্যার সমস্যা নাই, সবগুলো ডিটেলস বলুন, জাস্ট এই কিছু কিছু জিনিস আছে যেগুলো ডিটেলস জানা আচ্ছা ঠিক প্রয়োজন আছে, আর কি। না না প্রয়োজন সবই, বাট বেশি ডিটেলে গেলে সিলেবাস আটকে যায়। তারপরেও তোমাদের যার কারো যদি প্রয়োজন হয়, যেমন এরকম যদি স্পেসিফিক কোশ্চেন করো, সো উই ক্যান গো দেয়ার, গো টু দ্যাট পয়েন্ট। ওকে, তো Okay, sir. বাস হলো যে একটা এই কম্পিউটারের মধ্যে অনেক ধরনের ডিভাইস আছে, যেমন র্যাম আছে, রম আছে, হার্ড ড্রাইভ আছে। ইউজুয়ালি আমরা এদেরকেই ডাটা বা ইনস্ট্রাকশন বা ফাইলের কন্টেন্টগুলো এদের মধ্যে থাকে বলেই এতক্ষণ জেনে আসলাম। সো আমার যেমন আমরা বারবার বলেছি যে যখন কম্পিউটার স্টার্ট হয়, মানে আমি একদম স্পেসিফিক এক্সাম্পলে যাই, যখন কম্পিউটার স্টার্ট হয় তখন কম্পিউটারের হার্ড ডিস্কে যে অপারেটিং সিস্টেমের প্রোগ্রামটা থাকে, সেই প্রোগ্রামটা মেমোরিতে লোড হইতে হয়, যেমন র্যামের মধ্যে যেতে হয়। তো র্যামের মধ্যে যাবে কিভাবে? একটা রাস্তা লাগবে না? রাস্তা কিরকম? রাস্তা তো ইট সিমেন্ট দিয়ে বানায় না, ওইখানে কপার ওয়্যার দিয়ে, কপার বা আরো বেটার টেকনোলজি, ফিজিক্সের লোকজন বা ইলেকট্রনিক্সের লোকজন আরো ভালো বলতে পারবে যে এই ধরনের তারের কানেকশন, ম্যাটেরিয়ালটা যেটাই হোক, অনেকগুলো, ধরো আমার যদি একসাথে আমি 8টা বিট পাঠাতে চাই তাহলে 8টা লাইন থাকবে, যদি একসাথে আমি 32টা বিট পাঠাতে চাই 32টা লাইন থাকবে, যদি 64টা বিট পাঠাতে চাই তাহলে 64টা লাইন থাকতে হবে। এই সবগুলো লাইনকে একসাথে বলা হয় বাস। অনেক তোমরা যদি আগের কম্পিউটারগুলো দেখো, এখনো খুললে দেখবে, যেমন মোবাইল খুললে বা ল্যাপটপ খুললে দেখবে যে মোটা একটা তার আছে, সেই তারটাই হলো বাস। যে ওই তারে অনেকগুলো লাইন দেখা যায়, যদি একদম মনোযোগ দিয়ে দেখবে যে অনেকগুলো কপারের লাইন দেখা যায়, ওই পুরো জিনিসটাকে বলা হয় বাস। আমরা আগে বলতাম ডাটা বাস, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা এটাকে ডাটা বাসই বলতাম, যেহেতু এটা থেকে হার্ড ডিস্ক থেকে ডাটাটা কম্পিউটার মেমোরিতে যাবে এই লাইন দিয়ে, এই জন্য আমরা বলতাম ডাটা বাস। তো বাস 3 রকমের আছে, একটা হলো ডাটা বাস, আর একটা হলো অ্যাড্রেস বাস, আর একটা হলো কন্ট্রোল বাস। অ্যাড্রেস বাস কি? ওই যে একটু আগে বললাম যে একটা জায়গায় অনেক ডাটা থাকতে পারে, অনেকগুলো ফাইল থাকতে পারে একটা হার্ড ডিস্কে। তো হার্ড ডিস্কের কোনো একটা ফাইল, ধরো আমাদের এই লেকচারটা তুমি তোমার কম্পিউটারে রেখেছো, এই পাওয়ার পয়েন্ট ফাইলটা, এই ফাইলটা কোন জায়গায় আছে সেই জায়গাটাকে লোকেট করা। আরও স্পেসিফিক্যালি যদি বলি, আমাদের র্যামের জন্য আবার বলতেছি, র্যামে যে ধরো আমাদের র্যামের সাইজ কত এখন, 4 গিগাবাইট বা 8 গিগাবাইট বা 2 গিগাবাইট, ফর এক্সাম্পল 2 গিগাবাইটের জায়গা। 2 গিগাবাইট তো আর ছোটোখাটো বিষয় না, অনেক ডাটা। আমার ফাইলের ডাটা তো অত বেশি না, 1 কিলো, 2 কিলো, 5 কিলো বা 5 মেগা। তাহলে এই ডাটাটা কোন জায়গায় আছে, কখনো যদি আমার একটা ডাটা প্রয়োজন হয়, সেই ডাটাটা কোথায় আছে সেইটা লোকেট করার জন্য একটা অ্যাড্রেস লাগে। এই লোকেশনটাকে বলা হয় অ্যাড্রেস। এই লোকেশনটা ধরো ধরো পুলিশ ভেরিফিকেশনে যাবে, তো পুলিশ ভেরিফিকেশনের জন্য ওই লোকের বাড়ি পর্যন্ত যেতে হবে, তো বাড়ির অ্যাড্রেস তো লাগবে। এই অ্যাড্রেসটা পাঠানোর জন্য ওই বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা লাগবে না? নাকি হাওয়া দিয়ে উড়ে উড়ে সুপারম্যানের মতো চলে যাবে? সেটাও একটা রাস্তা, যদি সুপারম্যানের মতোও যায় তাও তো একটা রাস্তা লাগবে ওই বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য। ওই রাস্তাটা ঠিক ডাটা বাসের মতোই, ওখানেও অনেকগুলো তার থাকবে, অনেকগুলো কপারের লাইন থাকবে, যে লাইনগুলো এই রাস্তাটা আবার একটা নাম্বার দিয়ে ডিনোট করা হয়, যে 5000 নম্বর বাড়িতে অমুক থাকে, 10,000 নম্বর বাড়িতে
অমুক থাকে, ওই ডাটাটাকে নিয়ে আসো। চোর পুলিশ খেলতাম না, চোরকে ধরে নিয়ে আসো, এরকম বলতাম না আমরা? তো সে ওখানে যেতে হবে, হি হ্যাজ টু ফাইন্ড, বাট এনি ডিভাইস হ্যাজ টু ফাইন্ড দি স্পেসিফিক লোকেশন। ইট নিডস টু নো হোয়ার ইজ দি ডেটা, ফ্রম হোয়ার উই হ্যাভ টু গেট দি ডেটা। সেই লোকেশনটা পাঠানোর জন্য ওইটাও একটা নাম্বার। কম্পিউটার এভরিথিং ইজ ডিনোটেড with identified using number. So computer, some dedicated device, definitely it should send that number so that we can identify the device or location. সেই নাম্বারটা পাঠানোর যে রাস্তাটা, এটাকে বলা অ্যাড্রেস বাস। যদি ডাটা পাঠা, যেমন ধরো আমি বললাম যে 500 নাম্বার বাড়িতে অমুক থাকে, এই 500 নাম্বারটাকে পাঠাইতে হবে, এটা হলো ডাটা বা এটা হলো অ্যাড্রেস। আর 500 নাম্বার বাড়িতে ধরো কদু আজাদ থাকে, 500 নাম্বার বাড়িতে কদু আজাদ থাকে, কদু আজাদ হলো ডাটা। কদু আজাদরে যদি ওখান থেকে বের করে নিতে চায় পুলিশ, কিন্তু ওই যে অ্যাড্রেস বাস দিয়ে যাবে না, ওকে নিয়ে যেতে হবে ডাটা বাস দিয়ে। এটার জন্য আলাদা আর একটা রাস্তা, ওর বাড়িটা আইডেন্টিফাই করার জন্য একটা রাস্তা, আর বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য আরেকটা রাস্তা। তো এই দুই ধরনের নাম হলো ডাটা বাস, অ্যাড্রেস বাস। আর একটা হলো কন্ট্রোল বাস। কান টানলে মাথা আসে, একটা কথা আছে না, তাকে আমরা কান টেনে মাথাটাকে কন্ট্রোল করি। অনেক সময় বলে যে লেজে কুকুর নাড়ায়, তার মানে লেজ কুকুর, পুরো কুকুরের শরীরটাকে কন্ট্রোল করে। তো এইখানেও আমরা বলবো যে মাথা লেজ নাড়ায়, মাথা নড়লে কানও নড়ে। তো কম্পিউটারের মধ্যে যে প্রসেসরের ভিতরে একটা এল ইউনিট আর একটা হলো কন্ট্রোল ইউনিট থাকে। কন্ট্রোল ইউনিটের কাজ হলো কন্ট্রোল করা। কারে কন্ট্রোল করবে? তোমাকে কন্ট্রোল করবে, আমাকে কন্ট্রোল করবে, সবাইকে কন্ট্রোল করবে হু বিলংস টু দি কম্পিউটার সিস্টেম, লাইক মনিটর, দি র্যাম, the maybe other peripheral devices। অনেক ধরনের ডিভাইসই তো থাকে প্রসেসরের ভিতরে। তোমরা দেখবা যে চিপে ভর্তি থাকে, বিভিন্ন ধরনের ডিভাইস থাকে ফর মেকিং দিস সিস্টেম ইউজফুল। সো যদি কন্ট্রোল না থাকে, ট্রাফিক কন্ট্রোল না থাকলে যেমন ঘটনা ঘটে, কেউ কারোর আগে যাইতে পারে না, সবাই সবার আগে যাইতে চায় কিন্তু কেউ কারোর আগে যেতে পারে না। তো দেয়ার শুড বি সাম ডিসিপ্লিন ইন টার্মস অফ টাইমিং। এই কন্ট্রোল বাস দিয়ে এই টাইমিংটাকে পাঠানো হয়। ওকে, হ্যাঁ তুমি যাও, তোমার লাইনটা অন করে দিলাম, তুমি যাও, সে যাবে। তারপরে বলবে যে হ্যাঁ পরের মিলি সেকেন্ডে অমুকে যাও, তাকে যাওয়ার পারমিশন দিবে বা ওয়ে রাস্তা করে দিবে, ওকে তুমি যাও। এই কন্ট্রোল বাসের কাজ হলো কন্ট্রোল করা। এটা সাধারণত কন্ট্রোল ইউনিট এই কাজটা করে। এই 3 ধরনের সাধারণত ডাটা বা সিগন্যালের ট্রান্সফারের রাস্তাগুলোকে 3টা নামে বলা হয়। সো if you have more questions you can proceed. Are you there? Yes, sir. So you got your answer? Yes, sir. Tamim. Yes, sir. তুমি কি ঘুমাই গেছো? না স্যার। আচ্ছা, সজাগ আছো, গুড। না অনেকে তো আবার 8টা-9টা ঘুমায়, তো এখন ভাবলাম যে ঘুমাই গেছো কিনা। যাক, এখন তাহলে আমরা নেক্সট টপিকে যেতে পারি না? জি স্যার। ওকে। ওকে, একটু দেখি, আমাকে 1 মিনিট সময় দাও।
তোমরা কি আরামে আছো? আমি ধরো আজকে রাত 1টা 2টা পর্যন্ত কাজ করব, তারপর সকাল 8টায় আবার মিটিং। মানে মিটিং করতে করতে আর ঘুমানোর সময় পাওয়া যায় না। স্যার শেষ করে দেন। না স্যার, সারা সপ্তাহ বসে আছো ক্লাসের জন্য, এখন শেষ করে দিব? না স্যার, স্যার আপনি যতক্ষণ পারেন স্যার আমরা আছি স্যার, সমস্যা নাই। আমরা আছি। আমরা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো চাইলে 5-10 ঘন্টাও কথা বলা যাবে, ওইটা সমস্যা নাই, কিন্তু স্যার তোমাদের আমরা রেডি আছি স্যার, এক সপ্তাহ পরে একটা ক্লাস স্যার, আমরা আছি। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি আনফরচুনেটলি শেষ হয়তো হয়েছে। হ্যাঁ স্যার আরো করান। হ্যাঁ না, এটা রেগুলারলি শেষ হয়ে যায়, না হলে তো এটা এইভাবে ঝুলেই থাকবে। ওকে, কম্পিউটার সফটওয়্যার। এতক্ষণ আমরা বা এই পর্যন্ত আমরা যা পড়েছি এগুলো হার্ডওয়্যার নিয়ে পড়েছি। হার্ডওয়্যারের কাজ হলো অর্ডার ক্যারি করা। যেমন বলে না, আরে দুইজন দুষ্টামি করে যদি বলে আর কি, যে ওকে তোরা মারামারি কর, ইনস্ট্রাকশনটা দে মারামারি করার, এই যে বলে এটা হলো ইনস্ট্রাকশন, আর যারা মারামারি করে তারা হলো কাজের লোক আর কি, হার্ডওয়্যার। তো সফটওয়্যারের কাজ হলো ইনস্ট্রাকশন দেয়া। সফটওয়্যারের মধ্যে সাধারণত দুইটা জিনিস থাকে, যে ডাটা থাকে আর ইনস্ট্রাকশন থাকে। যেমন আমরা প্রতিনিয়ত এই কাজটা করি, যে ওকে কিছু ডাটা দিয়ে দিই, দিয়ে বলি যে তুমি এই কাজটা করো। যেমন ধরো তোমাদেরকে আমরা স্লাইড দিয়ে বলে দিলাম, আচ্ছা এটা পড়াশোনা করে কালকে নেক্সট ক্লাসে আসবা, আমি এখান থেকে কোশ্চেন করব। আমি তোমাদের কিন্তু ম্যাটেরিয়াল দিয়ে দিলাম, ফর এক্সাম্পল ডাটার মতো, যে ওকে এটা হলো তোমাদের ডাটা, এটা হলো ম্যাটেরিয়াল, নেক্সট ক্লাসে যাতে আমি এটার অ্যান্সার পাই, তো তোমরা এখানে এই ডাটা নিয়ে কাজ করবে। যে আমি কাজটা দিয়ে দিলাম বা কাজটা করতে বললাম, এটা হলো ইনস্ট্রাকশন, আর যে ম্যাটেরিয়ালগুলো দিলাম সেগুলো হলো ডাটা। এই দুটো কম্বিনেশনই সাধারণত সফটওয়্যার। সফটওয়্যারের কাজ হলো যে এই জিনিসটা, যে আমাদের যে হার্ডওয়্যারগুলো আছে, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, র্যাম, রম, প্রসেসর, বা এই যারা আছে তাদের ফাংশনালিটিটা কি হবে, তারা কিভাবে কাজ করবে, এবং প্রত্যেকের কাজ কিন্তু একদম ডিফাইন্ড, স্পেসিফাইড। সেই কাজগুলো কিভাবে হয়ে আসবে সেগুলো আমরা সফটওয়্যারের মধ্যে দিই। তো সফটওয়্যারের মানে সফটওয়্যারের মধ্যেও তো আবার ভাগ আছে পারপাস অনুযায়ী। সেই ভাগগুলো মোটা দাগে ব্রডলি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো সিস্টেম সফটওয়্যার, আর একটা ভাগে থাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। উই আর মোস্টলি ইন্টারেস্টেড ফর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার মানে যে সিস্টেম সফটওয়্যার কেউ করে না, বিষয়টা তা না। জায়ান্ট যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো সাধারণত সিস্টেম সফটওয়্যার নিয়ে কাজ করে, যেমন মাইক্রোসফট বা লিনাক্স, এরা সিস্টেম সফটওয়্যার নিয়ে কাজ করে। যেমন অ্যান্ড্রয়েড, যেমন গুগল, এরা কাজ করে। গুগলের তো অ্যাপ্লিকেশন মোটামুটি পুরো পৃথিবী ক্যাপচার করে ফেলতেছে। আগে ছিল মাইক্রোসফট বেসড, এখন দেখো মাইক্রোসফটের অনেক বড় কম্পিটিটর হলো গুগল। এছাড়া অন্যান্য ছোটোখাটো কোম্পানি আছে। এখন এই দুই জায়ান্টেই চলে, মার্কেটকে দখল করবে। যাই হোক, তো সিস্টেম সফটওয়্যার হলো, মানে কথা মানে এই টার্মটা শুনলেও বোঝা যায় এটা সফটওয়্যার, ডেফিনেটলি সিস্টেম সফটওয়্যার যুক্ত, হু ইজ ডেডিকেটেড ফর মেনটেনিং দি সিস্টেম। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে কম্পিউটারের, আমাদের যে কম্পিউটারের অ্যাপ্লিকেশন আছে, যেমন আমরা কম্পিউটার দিয়ে গান শুনি,
কম্পিউটার দিয়ে যোগ করি, বিয়োগ করি, আমাদের টাকা পয়সা হিসাব নিকাশ করি, কম্পিউটার দিয়ে আকাশে উড়ি। আকাশে উড়ি না, বিমান তো কম্পিউটারে চলে, কম্পিউটারের হেল্পেই চলে, কম্পিউটার টেকনোলজি ওখানে ইউজ করা হয়। এগুলো হলো আমাদের অ্যাপ্লিকেশন। এই ধরনের স্পেসিফিক কাজের জন্য একদম মানে ইউজার বেসড, ইউজার নিড অনুযায়ী যে সফটওয়্যারগুলো তৈরি করা হয় এগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, ডেফিনেটলি অপারেটিং সিস্টেমের কি ইউজার নাই? অবশ্যই আছে, কিন্তু অপারেটিং সিস্টেম এই কম্পিউটারের যে হার্ডওয়্যারটা আছে এই হার্ডওয়্যারগুলোকে কীভাবে ম্যানেজ করতে হয়, এদেরকে কীভাবে ইউজ করতে হয়, it is really dedicated to or basically dedicated to maintain the services, provide the services. তো সিস্টেম সফটওয়্যারের আরও কিছু কিছু টুকটাক জিনিস আছে, যেমন ইউটিলিটি প্রোগ্রাম, সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সামটাইম সিস্টেম ডেভেলপমেন্ট, যে সিস্টেম তৈরি করার যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলোকেও সিস্টেম সফটওয়্যারের আওতাভুক্ত করা হয়। আমরা সিকোয়েন্সিয়ালি যদি সামনের দিকে যাই, we can see that computer system, it has application software, system software and hardware. তোমরা যদি এটা খুব একটু চিন্তা করো, দেখো হার্ডওয়্যারটা আছে নিচে, তার উপরে আছে সিস্টেম সফটওয়্যার, তার উপরে আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। খুবই ইন্টারেস্টিং। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি আমরা একটা উদাহরণ দিই যে আমাদের জীবন, দৈনন্দিন জীবনে কাজে লাগে এরকম একটা অ্যাপ্লিকেশনের কথা বলি, যেমন আমরা এখন পাওয়ার পয়েন্ট ইউজ করতেছি বা জুম ইউজ করতেছি, ইটস অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা জুমে ক্লাস করতেছি, ইটস অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো আমার কম্পিউটারে যদি উইন্ডোজ না থাকে বা লিনাক্স না থাকে বা মানে সিমিলার টাইপের সফটওয়্যারগুলো না থাকে, আমরা কিন্তু জুম ইউজ করতে পারবো না। ধরো উইন্ডোজ 10 আমি ইউজ করি, উইন্ডোজ 10 যদি না থাকে বা উইন্ডোজ 7 বা হোয়াট এভার, আমি কিন্তু জুম ইউজ করতে পারবো না। সো দেয়ার মাস্ট বি এ সিস্টেম অন হুইচ উই উইল রান দি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কারণ আমি যে কথা বলি এই কথাটা আমার মাইক্রোফোন দিয়ে কম্পিউটারে যায়, তো মাইক্রোফোন দিয়ে কম্পিউটারে যায়। সো ইটস কমিউনিকেশন বিটুইন হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারটা কিভাবে কাজ করবে? হু উইল ম্যানেজ দিস? ইট উইল বি ম্যানেজড বাই দি সিস্টেম সফটওয়্যার। আমি যদি কথাই না বলতে পারি, আমি যদি আমার এই প্রোগ্রামটা রান না করতে পারি, মাইক্রোসফট অফিস রান না করতে পারি, যেমন পাওয়ার পয়েন্ট রান না করতে পারি, জুম রান না করতে পারি, তাহলে উই ক্যান নট কমিউনিকেট, আমরা ক্লাসটা করতে পারবো না। সুতরাং সো উই নিড হার্ডওয়্যার সাপোর্ট টু প্রোভাইড দিস সার্ভিসেস। হার্ডওয়্যার ছাড়া এটা হবে না। এই হার্ডওয়্যারটাকে মেনটেন করতে হবে কোনো একটা সফটওয়্যার, সেটা হলো অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার। সেটা যদি থাকে তাহলে আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করার একটা ফ্রেমওয়ার্ক বা গ্রাউন্ড তৈরি হবে, বেস তৈরি হবে, যার উপর ভিত্তি করে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে রান করতে পারি। যার জন্য এদের কমিউনিকেশনটা হলো এরকম, এদের ডিপেন্ডেন্সিটা এরকম। হার্ডওয়্যার একদম বটমে থাকবে, তার উপরে থাকবে সিস্টেম সফটওয়্যার, তার উপরে থাকবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারের ফান্ডামেন্টাল অপারেশনগুলো কি? ম্যানেজ লোডিং প্রোগ্রামস। লোডিং প্রোগ্রাম বলতে বোঝায় যে আমাদের যে অপারেটিং সিস্টেমটা, আমি একবার টার্মটা ইউজ করেছিলাম যে অপারেটিং সিস্টেমটা হার্ড ডিস্কে থাকে, হার্ড ডিস্ক থেকে মেমোরিতে যদি কোনো কিছু নিয়ে আসা হয় সেটা হলো লোডিং। ফর এক্সাম্পল আমার এই সফটওয়্যারের লেকচার যে পিপিটি ফাইলটা আছে, এই ফাইলটা থেকে হার্ড ডিস্কের মধ্যে, সেকেন্ডারি স্টোরেজের মধ্যে আমি যখন ডাবল ক্লিক করি এটা লোড হয় মেইন মেমোরিতে, লাইক র্যামের মধ্যে। এই প্রসেসটাকে বলা হয় লোডিং।
যেমন ট্রাকে লোড করে না, ট্রাকের মধ্যে যখন ইট উঠায় এটাকে বলা হয় লোডিং। ইট যখন ট্রাক থেকে নামায় তখন কি বলে? ডাউনলোডিং নাকি? ইট দেখো না, ট্রাক দেখো না? জি স্যার। ট্রাক দেখছো? ইট ইট উঠাইতে দেখছো ইট? জি স্যার। আচ্ছা, তো তোমরা যদি বাসা ট্রান্সফার করো, এক বাসা থেকে আরেক বাসা যাও, তখন মালামাল যে নেয় তখন বলা হয় যে আমরা লোড করতেছি, ট্রাকের মধ্যে লোড করতেছি। যখন জি ট্রাক স্যার। থেকে নামায় তখন কি বলে? ডাউনলোড করতেছি? না স্যার। আনলোড করতেছি। আনলোড। তাহলে আনলোড করি, তার মানে অপোজিট একটা কাজ করি আমরা। ঠিক একই রকমে সেকেন্ডারি স্টোরেজ থেকে যখন কোনো একটা ডাটা মেইন মেমোরিতে নেওয়া হয়, প্রাইমারি মেমোরিতে নেওয়া হয়, এটাকে বলা হয় লোডিং। লোডিং অ্যান্ড ডাটা, প্রোগ্রাম অ্যান্ড ডাটা ইনটু মেমোরিতে নেওয়া হয়। এটা হলো সিস্টেম সফটওয়্যারের কাজ। এক্সিকিউটিং প্রোগ্রাম, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন। কি পরহস্তে ধন? নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। আমরা যদি বই মাথার নিচে দিয়ে, বালিশের নিচে দিয়ে ঘুমাই, তাহলে সকালবেলা সব আমাদের মাথায় ঢুকে যায় না? যত কিছু বইয়ের ভিতর লেখা আছে ঢুকে যায় না? কার না কার মাথার স্যার। ভিতর ঢোকে? না স্যার। না ঢুকলে তাবিজ দিয়ে নিবা, কোনো বড় মাওলানা মানে কি গণক বা যারে পাও, তাহলে হয়তো ঢুকতে পারে নাকি? স্যার অন্যরা ঢুকে, বইটা ঢুকে না। বইটা ঢোকে না। ওখানে যদি আবার ইয়া থাকতো, ওই যে ধরো ফেসবুকে, মোবাইলের ভিতর যদি আবার ফেসবুক থাকে, তখন আবার হয়তো কিছু টুংটাং টুংটাং শব্দ হবে, কিছু ঢুকবে, তাই না? জি স্যার। তো আমাদের কম্পিউটারে প্রোগ্রাম আছে, সবই আছে, ডাটাও আছে, বইয়ের মতো ধরো হার্ড ডিস্কের মধ্যে সবই আছে। কিন্তু ওই প্রোগ্রাম যদি না চালাও তাহলে কোনো কিছুই কাজ করবে না। এই চালানোটাকেই বলা হয় রান করা বা এক্সিকিউশন। যেমন ধরো একটা মিডিয়া প্লেয়ার আছে, মিডিয়া প্লেয়ার যদি রান করো তাহলে তুমি গান শুনতে পারবে। ভিডিও প্লেয়ার যদি রান করো তাহলে তুমি মুভি দেখতে পারবে। এই রান করাটা বলে এক্সিকিউশন। তাহলে এই এক্সিকিউশনের কাজটা অপারেটিং সিস্টেমের বা সিস্টেম সফটওয়্যারের। তারপরে তুমি একটা কাজ করছো, প্রথম দিন 2 পেজ লিখেছো থিসিসের, দ্বিতীয় দিন এসে আরো 2 পেজ লিখেছো। এখন এই নতুন যে ডাটাটা, নতুন যে কন্টেন্টটা তুমি ইনসার্ট করেছো, এটা তুমি যদি ডিস্কে রাখতে চাও, একটা ফাইলে সেভ করতে চাও, বা ওই ফাইলটা আপডেট করে আবার রেখে দিতে চাও, সেটা অপারেটিং সিস্টেমের কাজ। তার মানে লোড করা, সেকেন্ডারি স্টোরেজ থেকে ডাটাটাকে নিয়ে আসো তার কাজ, আবার তুমি নতুন ডাটা যদি তৈরি করো সেটাও আবার সেকেন্ডারি স্টোরেজে লিখে রাখাটাও তার কাজ। ডিসপ্লেইং ইনফরমেশন অন দি মনিটর, সেটাও তার কাজ। ট্রান্সমিটিং ডাটা থ্রু এ পোর্ট টু এ পেরিফেরাল ডিভাইস, তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটাটা নেওয়াও তার কাজ। তার কাজ বাকি থাকলো কি? এবার বলো যে কি কাজ বাকি থাকলো? এগুলো তো বেসিক কাজ, কারণ এই কাজগুলো যদি না হয় তোমার কোনো প্রোগ্রামই চলবে না। এই জন্য অপারেটিং সিস্টেম ছাড়া আসলে কোনো কিছুই করা যায় না, অপারেটিং সিস্টেমের হেল্প লাগেই। ওকে, তারপরে আসো অপারেটিং সিস্টেমকে কিভাবে ডিফাইন করা যায়। কালেকশন অফ কম্পিউটার প্রোগ্রামস দ্যাট কন্ট্রোল দি ইন্টারাকশন অফ ইউজার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার। ইউজারের সাথে কম্পিউটার হার্ডওয়্যারের একটা ইন্টারাকশন। ওকে, আমি মনে হয়
আগের লেকচারে কোথাও একটা ছিল, এখন এই লেকচারে অ্যাড করা হয় নাই। তো এইখানে একটা জিনিস অ্যাড করা যায় যে on top of application software we can place user থাকবে, ইউজার যারা মানুষ আর কি, ইউজাররা থাকবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উপরে। যে আমরা অ্যাজ এ ইউজার অ্যাপ্লিকেশন সফটওয়্যার থ্রু কাজ করি। আমরা ধরো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে ইউজ করব বা ফেসবুককে ইউজ করব। ফেসবুক বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যে উইন্ডোজ 10 এর থ্রুতে হার্ডওয়্যারকে ইউজ করবে। ধরো ইউজার একটা লেভেল থাকলে এটা আরো একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়। অপারেটিং সিস্টেম কি করে? কন্ট্রোল ইন্টারঅ্যাকশন অফ দি ইউজার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার। তাহলে সবার উপরে থাকে ইউজার। অনেক সময় সম্ভবত বাঙালি এক রাইটারের বইয়ে লিখেছিল হিউম্যান ওয়্যার, সফটওয়্যার, হার্ডওয়্যার, ফার্মওয়্যার, হিউম্যান ওয়্যার। হিউম্যান ওয়্যার যেহেতু হিউম্যান এখানে ইনভলভ হচ্ছে, এই জন্য ওইখানে টার্মটা দিয়েছিল হিউম্যান ওয়্যার। তো যেটাকে আমরা এখানে ইউজার বলি। The responsibilities কি? Communicate with the user, receive, execute command, show error messages, মানে এই যা যা আছে হেন তেন কোনো কিছু বাদ নাই যে তাকে বাইপাস করে যাওয়া যাবে। তো এগুলো হলো অপারেটিং সিস্টেমের সোল রেসপন্সিবিলিটি টু ম্যানেজ অল দি স্টাফস। মানে সিস্টেম সফটওয়্যার গ্রুপের মধ্যে আরেকটা টার্ম আছে, সেটাকে বলে ইউটিলিটি। ইউটিলিটি কি জিনিস? যেমন আমাদের গ্যাস, কারেন্ট, ইলেকট্রিসিটি। সেকেন্ড দাঁড়াও। তো সরি, ইউটিলিটি যেমন আমাদের বাসা যে নেই, আমাদের একটা প্রতি মাসে ইউটিলিটি চার্জ দিতে হয় বাসার জন্য। তো এই ইউটিলিটি চার্জটা কি? যে যে কমিউনিটি সার্ভিসগুলো বা কমন সার্ভিসগুলো দিবে সেগুলো। যেমন তোমাকে পানি দিবে, পানির চার্জ করবে না। কিন্তু শুধুমাত্র এইটা না, আসলে যেমন ইলেকট্রিসিটি বিল আমাদের দিতে হয়, গ্যাস বিল দিয়ে তোমার রান করার জন্য কিছু আউটার সার্ভিস তোমার প্রয়োজন হয়, সেগুলোকে বলা হয় ইউটিলিটি। তো অপারেটিং সিস্টেম এই যে বললাম যে এখান থেকে ওখানে ডাটা ওকে কন্ট্রোল করা, ওকে ম্যানেজ করা, এই অনেক ধরনের কাজের মধ্যেও সিস্টেমটা যাতে একটু ভালোভাবে চলতে পারে, হেলদি থাকে, তার জন্য কিছু সফটওয়্যার থাকে যেগুলোকে আমরা বলি ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার ইয়াটা কি? Designed to help to analyze, configure, optimize or maintain a computer. তার মানে কম্পিউটারের যে ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলো বা বিভিন্ন কম্পোনেন্টগুলো আছে, তাদের অ্যাক্টিভিটি অ্যানালাইসিস করা, যে ওকে ইজ ইট ফাংশনিং প্রপারলি, বা সে কতটুকু জায়গা খরচ করতেছে এটা কি দেখা যাবে কিনা, বা কোনো ধরনের সেটিং করা লাগবে কিনা, বা এর পারফরমেন্সটাকে বেটার করা যায় কিভাবে, অপটিমাইজ করা যায় কিভাবে, অথবা তার কোনো কিছু মেনটেনেন্সের প্রয়োজন আছে কিনা, তাকে কোনো ধরনের
চেক করা যে ওকে বা রিঅ্যারেঞ্জ করার প্রয়োজন আছে কিনা। তো ইউটিলিটি গুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথেই আসে। যেমন একটা এক্সাম্পল হতে পারে যে আমরা যে কপি করতেছি, যে আমরা একটা ফাইল এক জায়গা থেকে বা একটা ফোল্ডার এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করি, সেই কপিগুলো এক্সটার্নালি আমরা কপি করি না, সেই কপিংটা একটা সাপোর্ট হতে পারে। ক্লিনিং প্রাইমারি স্টোরেজ এটা একটা সাপোর্ট হতে পারে। বিভিন্ন ধরনের যেমন আমরা যখন কি বলো এক্সপ্লোরার খুলি, উইন্ডোজ এক্সপ্লোরার খুলি, আমরা চাইলে ছোট থেকে বড় থেকে আই মিন ছোট থেকে বড় বা হ্যাঁ এটাও বলা যায় ছোট থেকে বড় বা বিগ সাইজের ফাইলগুলো উপরে থাকবে, স্মলার সাইজের গুলো নিচে থাকবে, বা স্মলার সাইজের ফাইলগুলো উপরে থাকবে, বা ফোল্ডারের নাম যেটা আগে শুরু হয়েছে অ্যালফাবেটিক্যালি সে আগে থাকবে, যে পরে শুরু হয়েছে সে পরে থাকবে। বা ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা, ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা, এই ডিফ্র্যাগমেন্টেশনটা ডিফ্র্যাগমেন্টেশন করা, সেগুলো ডিফ্র্যাগমেন্টেশন করা মিন্স কোনো একটা কারণে আমরা যে ডাটাগুলো রাখি সেগুলো ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, একসাথে থাকে না। তো ফ্র্যাগমেন্টেশনটা কিরকম? ধরো একটা আমার ফাইল আছে, আমরা যে একটা এক্সাম্পল শুরু করছিলাম, ধরো তুমি থিসিস লিখবে 4th ইয়ারে ওঠার পরে, থিসিসের ফর এক্সাম্পল 100টা পেজ আছে। প্রথম দিনে তুমি 2টা পেজ লিখেছো, ওকে 2টা পেজ লিখে তুমি কম্পিউটারে সেভ করে গেছো। তোমার ফাইলটা কত পেজ হবে তুমিও তো জানো। ক্লাস তোমরা একটু যদি স্কুলে মাইক ক্লাস গুলো ছিল অফ যে? করো, দিগন্ত মাইকটা একটু বন্ধ করবে। ওকে, তো ডিফ্র্যাগমেন্টেশনটা কিরকম? যে তুমি 2টা পাতা লিখেছো, 2টা পেজ লিখেছো, এটা সেভ করে গেলে, তো একটা জায়গায় 2টা পেজের জন্য যতটুকু জায়গা লাগে অপারেটিং সিস্টেম দেখবে তার এতটুকু জায়গা লাগে, তার জন্য এটা দিলাম। তারপরে ধরো কদু আজাদ আসলো, কদু আজাদ এসে আবার একটু অন্য এক জায়গায় কাজ করলো, সেও একটা ফাইল তৈরি করেছে। এখন তারটাও ধরো 10 পেজের একটা ফাইল, তারটা রাখতে হবে। তো কম্পিউটার দেবে, অপারেটিং সিস্টেম থেকে ওকে ও তো এত নাম্বার দাগ থেকে এত নাম্বার দাগে গেছে, আচ্ছা বাকি জায়গাটা যেহেতু খালি আছে এটা ওর নামে লিখে দেই, তার জন্য 10 পেজের জন্য যতটুকু জায়গা লাগে তার জন্য লিখে দিল। ধরো পরের দিন যে 2 পেজ লিখছে সে ওই ফাইলটা খুলে আবার এটার মধ্যে 2টা পেজ যোগ করছে। তো যোগ করলে এখন তো আর তার পাশে জায়গা নাই, সব জমিতে বিক্রি হয়ে গেছে। তো কি করবে? বাকি 2 পেজে যে জায়গাটা কম্পিউটার ওইটাও নতুন যে খালি জায়গা আছে ওখানে রেখে দিছে, বাট প্রথম 2 পেজ যেখানে ছিল তার সাথে একটা লিংক থাকবে। কম্পিউটার জানবে, অপারেটিং সিস্টেম জানবে যে হ্যাঁ এই ফাইলটা এখানে এতটুকু আছে, এখানে এতটুকু আছে, এখানে এতটুকু আছে। এখন ঘটনাটা যেটা হয়, তো আমরা তো রেগুলার, যেমন আমি তো অলমোস্ট সারাদিনই কম্পিউটার নিয়ে বসে থাকি, মানে অধিকাংশ সময়ই লেখালেখির মধ্যে থাকি, বা অনেকে আমার চেয়ে আরো বেশি লেখালেখি করে। তো প্রতিদিনই তো কন্টেন্ট তৈরি হচ্ছে, কন্টেন্ট আমি সেভ করতেছি সবসময়। যেমন আমি প্রথমে ধরো এখন পাওয়ার পয়েন্টে কাজ করতেছি, পাওয়ার পয়েন্ট শেষ হয়েছে, আমি আবার একটা ওয়ার্ডের ফাইল নিয়ে কাজ করতেছি। তো নতুন নতুন ফাইলে আমি কাজ করতেছি, তার মানে নতুন নতুন কন্টেন্টকে আমার জায়গায় অ্যালোকেট করতে হচ্ছে। অপারেটিং সিস্টেমে অ্যালোকেট করতে করতে দেখা যায় যে ওই যে ভালো উদাহরণ কি দেওয়া যাবে,
একটা ফাইল হয়তো দেখা যাবে যে 50 জায়গায় ছড়ানো। একটা ফাইলের যে ডাটা কন্টেন্টটা থাকে, ম্যাটেরিয়ালটা থাকে, যেহেতু 50 দিনে কাজ হয়েছে, আমরা আশা করতে পারি এটা 50টা জায়গায় ছড়ানো আছে। তো এখন যখন ফাইলটা আমি একসাথে চাইবো, লোড করতে চাইবো বা পেতে চাইবো, তখন এই 50টা জায়গা থেকে ডাটাগুলোকে আনতে হবে না? এটা খুবই স্বাভাবিক। তো 50টা জায়গায় যেতে গেলে তাকে প্রচুর সময় খরচ করতে হয়। সময়ই হলো কম্পিউটারে সবচেয়ে বড় ফ্যাক্টর। সময় যদি ফ্যাক্টর না হতো, তাহলে আমরা বেশি টাকা দিয়ে ফাস্টার কম্পিউটার কিনতে যেতাম না, কারণ ফাস্টার মিন্স টাইম, স্লোয়ার মিন্স টাইম। So we always want to make our system work faster. So if your file is distributed in tens of places in a segmented way, so if you somehow can manage them to put them together, this process is called defragmentation. Segment means fragment. বিভিন্ন ফ্র্যাগমেন্টে বিভিন্ন ভাগে ভাগে ডাটাটা ছড়ায় আছে, পুরো ফাইলটা বিভিন্ন জায়গায় ছড়ায় আছে। সো ইফ ইউ হ্যাভ টাইম, উই ক্যান মেক দেম স্টে টুগেদার or a continuous way, contiguous space. এই কাজটা করার নামই হলো ডিফ্র্যাগমেন্ট করা। ডিফ্র্যাগমেন্ট করা হয়, এটা মোটামুটি যারা কম্পিউটার ব্যবহার করে তারা কিছুদিন পর পর এই কাজটা করে, সো দ্যাট কম্পিউটারটা একটু ফাস্ট রান করে। কম্পিউটার ফাস্ট রান মিনস হার্ড ডিস্ক একটু ফাস্টার ডাটাটা সাপ্লাই দিতে পারবে, ইন এফেক্ট কম্পিউটারের ওভারঅল পারফরমেন্সটা একটু ফাস্টার হবে। এই কাজগুলো করা হলো ফ্র্যাগমেন্টেশন। তারপরে সিস্টেমকে মেনটেন করার জন্য, প্রপারলি ক্লিন রাখার জন্য, কোনো ধরনের আনইউজুয়াল কন্টেন্ট থেকে ফ্রি রাখার জন্য, যেমন আমরা ভাইরাস, অ্যান্টিভাইরাস ইউজ করি, সেগুলোকেও কিছু কিছু সময় ইউটিলিটি হিসাবে আমরা ট্রিট করি। তাহলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার, এটা যেহেতু সিস্টেমটাকে অপটিমাইজ করা বা মেনটেন করার জন্য কাজ করে, এটাকেও ইউটিলিটি সফটওয়্যার বলা যায়। Any question? No. Okay. আরেক ধরনের ইউটিলিটি আছে ডিভাইস ড্রাইভার। গাড়ির ড্রাইভার, বাসের ড্রাইভার, একজনের তো বাস খুব পছন্দ, সুতরাং বাসেরও ড্রাইভার লাগে। আমাদের যে ডিভাইসগুলো আছে, যেমন একটা প্রিন্টার, এটা একটা ডিভাইস। আবার একটা ফোন আসছে, দাঁড়াও একটু। স্যার স্যার মাইকটা মিউট। স্যার কথা বলতেছে ওনার ফোনে, ওই জন্য। স্যার মাইকটা মিউট করা। হ্যালো, জি স্যার। আর হ্যাঁ জি আমার স্যার। অ্যাডমিনিস্ট্রেটিভ ফোন আসছে। যাক,
তো কিছু কিছু ফোন ধরতে হয় আর কি, আবার কিছু কিছু ফোন ওয়েটিং এ রাখা যায়। তো এই ডিভাইস ড্রাইভার, তো একটা ডিভাইস ড্রাইভার, যেমন গাড়ির ড্রাইভার না থাকলে যেমন গাড়ি চলবে না, গাড়ি চালানোর জন্য তো কেউ কেউ থাকতে হবে, এরকম প্রত্যেকটা ডিভাইস, ধরো একটা মনিটর কিভাবে কাজ করবে, দেয়ার শুড বি এ ড্রাইভার ফর দিস ডিভাইস। একটা প্রিন্টার কিভাবে কাজ করবে, তার ফর্মুলা, তাকে ড্রাইভ করার জন্য একটা সফটওয়্যার লাগবে, এগুলোকে বলা হয় ড্রাইভার। সো ইচ পেরিফেরাল ডিভাইস রিকোয়ার্স এ ড্রাইভার। পেরিফেরাল মিন্স পেরিফেরিতে থাকে যারা, প্রসেসরের আশেপাশে যারা থাকবে তারা হলো পেরিফেরাল ডিভাইস। এটা হেল্পস কম্পিউটার কমিউনিকেট উইথ দ্যাট পার্টিকুলার ডিভাইস, যেমন প্রিন্টার বা মনিটর। When we add a device to an existing computer, part of its installation includes adding its driver to the configuration. আমরা যখন একটা প্রিন্টার কিনি, সাধারণত যদি প্রিন্টারের ড্রাইভারটা অপারেটিং সিস্টেমের সাথে না থাকে, আমরা ওইটা ডাউনলোড করে বা সিডি থেকে ইনস্টল করে নিই। তুমি যখন when you buy an operating system, many device drivers are built into the product. এখন যে অপারেটিং সিস্টেমগুলো আসে, সাধারণত মার্কেটের যে ড্রাইভারগুলো আছে সেই ড্রাইভারগুলো ওই প্যাকেজের ভিতরেই থাকে। আবার অনেক সময় অনেক ডিভাইস তেমন থাকে না, সাধারণত পপুলার ডিভাইসগুলো থাকে, যে এদের যেমন প্রিন্টার, সিডি রম রিডার, ডিস্কের ড্রাইভার, এদের ড্রাইভারগুলো আমরা চালানোর জন্য এদের আমাদের ড্রাইভার প্রয়োজন হয়। এখন ড্রাইভার কোথায় আছে না আছে ইম্পর্টেন্ট না, কিন্তু ড্রাইভার লাগবে। ওকে, যেমন এখানে অনেকগুলো ডিভাইস আছে, তাদের ড্রাইভার ইনস্টলেশন প্রসেসটা এখানে জাস্ট একটা এক্সাম্পল হিসাবে নিয়ে আসছি। তারপরে আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা যে প্রোগ্রাম করি, যার জন্য পুরো পৃথিবীতে একটা ক্রাইসিস চলে, যে প্রোগ্রামারের জন্য, প্রোগ্রামারের জন্য পুরো পৃথিবীতে একটা ক্রাইসিস চলে। এবং কেউ যদি প্রোগ্রামার হতে চাও, তোমরা এখন থেকে বাসায় প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, এবং এইটা একটা তোমাদের আই মাস্ট এনকারেজ ইউ টু ডু দ্যাট, যে কোনো একটা প্রোগ্রামিং প্র্যাকটিস করা। এটা হলো অনেক ইজি একটা কাজ, বাট খুব ধৈর্য ধরে কাজটা করতে হয়। যেমন এখানে ডাটা সফট একটা কোম্পানি আছে, চিটংয়ের যে হেড, সে সম্ভবত আমাদের ফিজিক্স বা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট। ডাটা সফট কিন্তু অনেক পুরাতন কোম্পানি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তাও 95-96 সালের কথা, তখন এই ডাটা সফট কোম্পানি প্রতিষ্ঠিত হয়, বা তখন থেকে আমরা এই কোম্পানির নাম শুনি। আমরা যখন গ্র্যাজুয়েট হই তখন এই কোম্পানির, এবং এটার যে হেড, সে হলো ম্যাথমেটিক্স বা ফিজিক্সের স্টুডেন্ট, চিটং ইউনিভার্সিটি। ওনার সাথে আমার দেখা হয়েছে বেশ কয়েকবার। তো এরকম বড় বড় মানে সফটওয়্যার কোম্পানিগুলোতে কিন্তু ফিজিক্স ম্যাথের স্টুডেন্ট আছে অনেক। যেমন কালকে একটা কলেজে গেলাম ইন্সপেকশনের জন্য, ওখানে গিয়ে দিই যে আইসিটি টিচার হলো তোমাদের ম্যাথের স্টুডেন্ট, তোমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আইসিটি পড়ায়, একটা ডিগ্রি কলেজ। তো মানে আই ওয়ান্ট টু মিন দ্যাট, যে তোমরা যে তোমাদের আবার তোমরা তোমাদের স্কোপটাকে, ইউ শুড নট লিমিট ইউর স্কোপ। মানে এটা আমি আসলে ওই লেখাপড়ার চেয়ে আমি মনে হয় এখন প্রফেসর থেকে বেশি নজর দিই। হ্যাঁ, আমার মনে হয় যে ওকে, একটা কোর্স পড়ার চেয়ে একটা লাইফকে লিড করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তোমরা মনে করো যে মানে কিছু কিছু মানুষ, ইভেন হয়তো আমার ক্ষেত্রেও প্রযোজ্য, আমরা মনে করি যে ওকে, দিস ইজ মাই বাউন্ডারি, আই ক্যানট গো বিয়ন্ড দ্যাট লিমিট, I cannot go beyond Chet University, I cannot go beyond computer science, I cannot go beyond mathematics. এটা কিন্তু ঠিক না, কারণ এই পৃথিবীতে
বিভিন্ন দেশ বলো, বিভিন্ন কালচার বলো, বিভিন্ন সাবজেক্ট বলো, বিভিন্ন ডিসিপ্লিন বলো, বিভিন্ন রিসার্চ এরিয়া বলো, বিভিন্ন মানে জবের রোলগুলো তুমি যদি বলো, সবগুলো মানুষ। সো একটা মানুষ ওখানে যেতে পেরেছে, তো তুমি কেন যেতে পারবে না? এবং সবগুলো মানে জায়গায় যে একদম স্পেসিফিক ফিল্ড থেকে পড়াশোনা করে এসছে সবাই, তা না কিন্তু। সুতরাং আমি তোমাদেরকে অফকোর্স এনকারেজ করবো, ইউ শুড বি ভেরি মাচ ক্যালকুলেটিভ অ্যাবাউট ইউর লাইফ। তুমি যদি চিন্তা করো যে ওকে, আই ওয়ান্ট টু বি কম্পিউটার প্রোগ্রামার, আই ওয়ান্ট টু বি সায়েন্টিস্ট, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। যেমন আমার সাথে, যেমন কালকেও এসছে, সে একটা ইউনিভার্সিটির টিচার, যে তোমাদের ম্যাথমেটিক্সের ফার্স্ট বয়, তোমাদের ডিপার্টমেন্টের ম্যাথমেটিক্সের ফার্স্ট বয়, সে আমার সাথে পিএইচডি করে আমার সাথে। তো কালকে আসছিল, এই একটু আগে যে ফোন আসছে, এটা যে ফোনটা ধরেছে এটা হলো ওর রিলেটেড ফোন। হ্যাঁ, তো একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে, হায়ার অথরিটির একটা ইয়া লাগে, পারমিশন লাগে। তো সে তো ধরো ম্যাথমেটিক্সের ফার্স্ট বয়, বাট কিন্তু সে কিন্তু ম্যাথমেটিক্সে লিমিটেড নাই। সে মাস্টার্স করছে ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্সে। এখন সে পিএইচডি করতেছে কম্পিউটার সায়েন্সের উপর, এবং সে একটা ইউনিভার্সিটির, সরকারি ইউনিভার্সিটি টিচার। তো আমি যেটা মিন করতে চাচ্ছি যে তোমাদের কিন্তু মানুষ যেরকম নিজের লাইফটাকে একটা জায়গায় বদ্ধ করবে, রিক্সাওয়ালার ছেলে মনে করে যে আমার দিস ইজ দি বাউন্ডারি অফ মাই লাইফ, আমি রিক্সাওয়ালাই হব। লাইফ শুড নট বি লাইক দ্যাট। সো তোমরা চাইলেও, আমি ডেফিনেটলি আই মাস্ট এনকারেজ ইউ টু think about your life. I must encourage to analyze your capacity. আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছি, আমার একদম স্পষ্ট মনে আছে এই কথাগুলো, আমি প্রথম ক্লাসে বলেছি তোমাদের, ওই যে ক্লাসরুমে যে প্রথম ক্লাসটা হয়। So you need to think about yourself, you need to understand your power, your capacity, and you should open your windows. একটা উইন্ডো দিয়ে দেখলে হবে না, একটা উইন্ডো দিয়ে দেখলে তুমি হয়তো দক্ষিণ দিকটাই পাবে, দক্ষিণ দিকের হাওয়াটাই খেতে পারবে। উত্তরের উইন্ডোতে যে বিউটি আছে, ইউ উইল নেভার নো দ্যাট। পূর্ব দিকে যে সকালবেলা কি সুন্দর একটা সূর্য ওঠে, এটা তুমি দেখতে পারবে না তুমি যদি শুধুমাত্র দক্ষিণের উইন্ডোতে দাঁড়িয়ে থাকো। সো ইউ মাইট হ্যাভ সেভারাল উইন্ডোজ, ইউ মাইট হ্যাভ মাচ মোর ক্যাপাসিটি হোয়াট ইউ থিঙ্ক অফ। মঞ্জুর আহমেদ, কি বলতে চাচ্ছ বলো মঞ্জু? হ্যালো, স্যার ও নেট প্রবলেম স্যার। সরি মঞ্জু, স্যার প্রোগ্রাম শেখার পর। সরি তোমার কথা আমি বুঝতে পারছি না। হ্যালো, মঞ্জুর, হ্যাঁ শুনছেন? আমি তোমার কথা ক্লিয়ার বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ এখন বলো, এখন হ্যাঁ স্যার আমি শুনতেছে। বলতে চাচ্ছি স্যার, হ্যাঁ প্লিজ প্রসিড। স্যার আমরা যদি প্রোগ্রাম শিখি স্যার, যারা Sure. সিএস গ্রাজুয়েট আছে ওদের মতো ওরা যেখানে যেখানে অ্যাপ্লাই করতে পারবে জবের জন্য, আমরা কি সেখানে পারবো? হ্যাঁ, এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা we do not define the roles in this universe, in this society. এখন যে কোম্পানি তোমাকে নিবে তার উপর ডিপেন্ড করবে, বাট আই মাস্ট সে দ্যাট তুমি কি পারো না পারো, বিশেষ করে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, তারা দেখে তুমি কি পারো বা না পারো। রেজাল্টের চেয়েও খুব সম্ভবত যেগুলো একটু সব টেকনিক্যাল লাইনের কাজ, তোমার রেজাল্ট দেখে ও হয়তো নিতে আগ্রহী নাও হতে পারে। তোমার কাজের ক্যাপাসিটি কতটুকু আছে তার উপর ও চিন্তা করবে। এখন তুমি যদি ধরো কাজ পারো, দে উইল গেট টু নো দ্যাট, তোমার কথাবার্তা তোমার ইন্টারভিউতে কিন্তু বলবে। সুতরাং
সবাই কিভাবে সার্কুলেট করবে, তোমাকে ইন্টারভিউতে কল করবে, এটা আমরা বলতে পারবো না বা আমি বলতে পারবো না, বাট তোমার হয়তো জবের প্রবলেম হবে না, এই লাইনে জবের প্রবলেম হবে না, ইউ উইল গেট দ্য মানে জব। গুগলে স্যার, গুগলে অ্যাপ্লাই করার সময় কি সিএস গ্রাজুয়েট এটা ধরে দেয় কিনা? গুগলে কি শুধু কম্পিউটার সায়েন্সের লোকজনই কাজ করে, আর কোনো কাজ নাই? তো আছে, মনে করেন শুধু কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট হওয়ার পর যেখানে অ্যাপ্লাই করতে পারবে সেখানে আমরা পারবো কি? এখানে তো আছে, স্ট্যাটিস্টিক্স আছে বা অনেক আছে। কেন পারবে না? তুমি জানো আমাদের কম্পিউটার সায়েন্সে যে ছেলেটা গুগলে চান্স পেয়েছে, সে যে ঠিকভাবে পাস করতো না, এটা জানো? জি স্যার। এবং আমি তখন চেয়ারম্যান, ওরা যখন কম্পিউটার সায়েন্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তখন আমি আমাদের একটা কম্পিটিশন হয় ওয়ার্ল্ড ফাইনাল, তো ওখানে যে টিমটা যেত বাংলাদেশ থেকে, ওই টিমটাকে আমি এখানে এনে ওদেরকে ট্রেন করেছি, আই মিন ডিপার্টমেন্ট ট্রেন করেছে। এবং ওই ছেলেটা এই বিষয়গুলোতে এত ইন্টারেস্টেড ছিল যে সে পড়াশোনা ঠিকভাবে মানে পড়াশোনা মানে আমাদের কোর্সের যে পড়াশোনাগুলো সেগুলো ঠিকভাবে করতো না, হয়তো ফেল করতো বা মানে ওরকম এক্সট্রা যেরকম প্লেস কেন্দ্রিক লেখাপড়া ওরকম ছিল না, কিন্তু সে গুগলে চান্স পেয়েছে। তো এখন যদি সার্টিফিকেটই দেখতো কম্পিউটার সায়েন্সের, তাহলে তো আসলে মানে লজিক্যালি আমি বলতে পারি যে হ্যাঁ কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ঠিক আছে, এইটাই এফেক্ট করে না, এফেক্ট করেছে এটা মনে হয় তার ইন্টারভিউতে তার পারফরমেন্স, সে কি জানে সেটাই এখানে মুখ্য ভূমিকা হিসেবে কাজ করেছে। সুতরাং তুমি যদি তোমার ক্যাপাসিটি থাকে, তুমি ইউ ক্যান বি এ প্রোগ্রামার ইন গুগল অর সিমিলার সিমিলার কোম্পানিজ। সো ইউ ডু নট নিড টু থিঙ্ক দ্যাট যে তোমার গুগলে কি সার্কুলার হবে, গুগলে তুমি অ্যাপ্লাই করতে পারবে কিনা। এবং ওয়ার্ল্ডে যে পরিমাণ প্রোগ্রামারের প্রয়োজন হয়, গ্র্যাজুয়েট বের হতে পারে কম্পিউটার সায়েন্সের, বাট ইট ডাজ নট মিন দ্যাট দ্যাট অ্যামাউন্ট অফ প্রোগ্রামার্স আর বিং প্রডিউসড ইয়ারলি। তুমি আমার পয়েন্টটা বুঝছো? স্যার এখানে আমি বলতে চাচ্ছি স্যার, আমি ইন্টারভিউ পর্যন্ত যেতে পারবো কিনা যদি পারবে না কেন? CS অবশ্যই পারবে, অবশ্যই পারবে। তাহলে তো এটা খুব ইফেক্টিভলি শেখা উচিত। কেন পারবে না? ইভেন তুমি যদি আমাকে এখন এই মুহূর্তে বলতে পারো যে আমি আমি যে প্রোগ্রামিংটা চাই, তুমি ওই লেভেলে প্রোগ্রামিং করতে পারবে, তাহলে তো আমি তোমাকে এই মুহূর্তে হায়ার করতে পারি, এই মুহূর্তে, মুহূর্তে বলতে এই মুহূর্তেই, নট 5 মিনিটস লেটার। বাট ইউ নিড টু নো দ্যাট, যেমন আমি আই এম সিকিং ফর মেনি প্রোগ্রামার্স, লাইক ধরো 10 জন প্রোগ্রামার আমি খুঁজতেছি এখন, তারপরে আমি ইন্টারভিউ করব মানে কোনো একটা কাজে। হ্যাঁ, তো 10 জন প্রোগ্রামার খুঁজতে গিয়ে দেখা যায় যে আমাদের যে স্পেসিফিকেশন, যে প্রোগ্রামিংয়ে কাজ করার কথা, ওরকম আমাদের খুঁজে পেতে সমস্যা। প্রোগ্রামার আছে বাট হয়তো ওই স্পেসিফিক এরিয়াতে কাজ করে নাই, প্রোগ্রামিং করে নাই। তো একজন আমাকে, অন্য ডিপার্টমেন্টের একজন বললো যে স্যার তাহলে কি আমি আমার ডিপার্টমেন্টে খুঁজবো, মানে মানে আমি কি আমার ডিপার্টমেন্টে কোনো স্টুডেন্ট খুঁজতে পারি কিনা ইন এডিশন টু সিএসসি। আমি কি হোয়াই নট, আমার দরকার কাজ। এই কাজ যদি ম্যাথমেটিক্সের একজন স্টুডেন্ট পারে, এই কাজ যদি ফিজিক্সের একজন স্টুডেন্ট পারে, ইভেন বাংলার একজন স্টুডেন্ট পারে, আমি তো, আমার দরকার কাজ। আমি তো সার্টিফিকেটের জন্য লোক খুঁজতেছি না, আমি খুঁজতেছি কাজের জন্য। সুতরাং যে এই কাজ করতে পারবে, সেই কাজের লোকটা আমার দরকার একদম। এটা কিন্তু গতকালকের কথা। এবং I talked to maybe 5 or 6 students by this time, শুধুমাত্র প্রোগ্রামিং এর জন্য। সো এটাই আসলে, যারা ধরো ইভেন যারা প্রতিষ্ঠান চালায়, তারা চায় কাজের লোক, যে কাজ করতে পারবে। সো ইফ ইউ নো দ্যাট, ইউ উইল গেট ইউর প্লেস। ওকে, সো এনিওয়ে, আমি তোমাদের এই জিনিসগুলো যদি কথা বলতে চাও, দেন ইউ ক্যান
হ্যাভ স্পেশাল সেশন উইথ মি। আমি এগুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত কথা বলতে পারবো। সো এনিওয়ে, এখন আমি তো আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউটিলিটির মধ্যে ক্যাটাগরাইজ করা হয়। তো আমরা একটু প্রসিড করি সামনের দিকে। আর আমার একটু আবার বের হতে হবে, আরেকটা মিটিং আছে। তো আমি অবশ্য ইয়াকে প্রথমেই বলে নিচ্ছি যে একটু সময়ের ক্রাইসিস হবে, যেহেতু তোমাদের ক্লাসটা হয় নাই, এই জন্য আসলে আমি যে কোনোভাবে ক্লাসটা করতে চেয়েছি আজকে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি আসলে কোশ্চেনগুলো অ্যান্সার করে আজকে স্টপ করতে চাই। 8টায় শেষ করবো, এখন 8:41 বাজে। কারো কোশ্চেন আছে বলো? স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল। তার মাইকে সমস্যা করতেছে অর্পিতা না আফিয়া? স্যার আমার মাইকটা তো ক্লিয়ার আছে। ওকে, বলো কি কোশ্চেন? আফিয়া কে মাইক মিউট করে স্যার বলো। স্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যারের মধ্যে মানে পার্থক্যটা কি, মূল পার্থক্যটা? সিস্টেম সফটওয়্যার হলো আমাদের যে কম্পিউটার সিস্টেম আছে, বেসিক্যালি যে হার্ডওয়্যারগুলো আছে, এই হার্ডওয়্যারের অপারেশনগুলো মেনটেন করার জন্য, হার্ডওয়্যারগুলোকে ব্যবহার করার জন্য বা ড্রাইভ করার জন্য যে সফটওয়্যারটা থাকে, এগুলো এটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। মানে আমাদের কম্পিউটারটাকে আমরা সবসময় বলি একটা সিস্টেম, কম্পিউটার সিস্টেম। যেমন মানুষের বডি একটা সিস্টেম, এর মধ্যে আমার মাথা একটা সিস্টেম, আবার হাত একটা ছোট সিস্টেম। তো মানে কম্পিউটার অ্যাজ এ হোল একটা সিস্টেম। এই সিস্টেমটাকে ম্যানেজ করার জন্য, এই সিস্টেমটা চলার উপযোগী করার জন্য যে প্রোগ্রামগুলো থাকবে, সফটওয়্যারটা থাকবে, এটা হলো সিস্টেম সফটওয়্যার। যেমন অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 10, উইন্ডোজ 7 বা ম্যাক ওএস যেগুলো আছে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো, ধরো তোমার একটা বড় কোম্পানি আছে, ওই কোম্পানির যে ইনভেন্টরি আছে, যে কী কী জিনিস কিনতেছ, কী কী জিনিস চলে যাচ্ছে, সেইগুলো ম্যানেজ করা। বা তোমার যে এমপ্লয়ি আছে, এমপ্লয়িদের স্যালারি কত দিয়েছো, কীভাবে দিয়েছো, এগুলো যদি কোনো সফটওয়্যার দিয়ে ম্যানেজ করা। ধরো আমাদের একটা মানে কোনো একটা ডিপার্টমেন্ট আছে, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ইনফরমেশানগুলো ম্যানেজ করা। বা একজনের একটা চা দোকান আছে, চা দোকানের কত টাকার চা বিক্রি হইলো, কত টাকার চা পাতা কিনলো, কতটুকু পানি লাগলো, এগুলো ম্যানেজ করা। এগুলো করার জন্য যদি ডিফারেন্ট সফটওয়্যার থাকে, যেমন আমরা যখন কোভিডের খুব খারাপ অবস্থা ছিল, তখন আমরা ভাবতেছিলাম যে এই সবজিওয়ালার যদি একটা ফেসবুক পেজও থাকতো, আমরা ওখানে অর্ডার করে দিতাম, তারপর সে বাসায় আমাদেরকে দিয়ে যেত। সত্যি আমরা সিরিয়াসলি এটা ভাবতেছিলাম। তো আমার বাসায় যে দিয়ে যেত, তাকে বলার চিন্তা করছিলাম যে তুমি একটা ফেসবুক পেজ খোলো, তাহলে আমি ওখানে অর্ডার দিয়ে দিব, তুমি বা ওই ফেসবুকের মধ্যে তুমি সবজিগুলোর ছবি দিয়ে দিবে, আমরা বলে দিব ওকে এই সবজি দিয়ে যাও। তো এরকম পার্টিকুলারলি কোনো একটা প্রবলেম, কোনো একটা সার্ভিস প্রোভাইড করার জন্য, মানে আমাদের জীবনের সাথে দৈনন্দিন জীবনে কাজ করে, এই সফটওয়্যারগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। স্যার আমরা যে এখন জুম ইউজ করতেছি, স্যার এই জুমটাও কি এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার? নো ডাউট, আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে জুম একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? এনিবডি? তোমরা তো অনেক ভালো দেখি, কোশ্চেন করো না। এর মানে এই না যে তোমরা যারা কোশ্চেন করছো তারা খারাপ। তোমরা মনে একটু ভদ্র আর কি, কোশ্চেন কম করো নাকি? এনিওয়ে, ওকে, আমরা নেক্সট ক্লাসে বাকি কথাবার্তা বলবো। তো তোমরা সবাই ভালো থেকো। তাহলে এখানে ক্লোজ করে দিই।
ওকে স্যার ওকে স্যার আসসালামু ওকে, আলাইকুম আল্লাহ স্যার হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।